হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি এক্সপ্লেন করব ম্যান টু ম্যান। মুভির শুরুতেই আমরা একটি বাস দেখতে পাই, যেখানে একটি বৃদ্ধ লোক একটি ছোট মেয়েকে কিডন্যাপ করে রেখেছিল। তখনই আমরা পার্ক নামের একটি সোলজারকে আসতে দেখি। পার্ক লোকটিকে মারতে চায়, কিন্তু মারতে পারে না, কারণ লোকটি বারবার এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিল। শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে পার্ক তার নিশানা লাগিয়ে দেয় আর লোকটিকে মেরে মেয়েটিকে বাঁচিয়ে নিয়ে যায়। তখন আমরা দেখতে পাই তাকে ইন্টারোগেশন রুমে নিয়ে যাওয়া হয়। তাকে অনেকগুলো প্রশ্ন করা হয় লাইভ ডিটেক্টরের। সে প্রত্যেকটি প্রশ্নের উল্টাপাল্টা উত্তর দিতে থাকে। তার যখন বয়স জিজ্ঞাসা করা হয়, সে তার বয়স 409 বলে, কিন্তু সে উল্টাপাল্টা উত্তর দেওয়ার পরও সব উত্তর রাইট দেখাচ্ছিল লাইভ ডিটেক্টরে। পুলিশ খুব ভালোভাবেই বুঝছিল যে পার্ক মিথ্যা কথা বলছে, কিন্তু সে কনফিডেন্টের সাথে মিথ্যা কথা বলার কারণে লাইভ ডিটেক্টরে সবকিছু সত্য দেখাচ্ছিল। পুলিশ আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলে। কোরিয়াতে 3 ধরনের এজেন্ট রয়েছে। একটা হচ্ছে হোয়াইট এজেন্ট, যারা তাদের সৎ পরিচয় দিয়ে বা সঠিক পরিচয় দিয়ে কাজ করে। 2 হচ্ছে ব্ল্যাক এজেন্ট, যারা তাদের পরিচয় গোপন করে কাজ করে। আরেকটি হচ্ছে গোস্ট এজেন্ট, যারা কিনা মিথ্যা পরিচয় ইউজ করে কাজ করে থাকে, আর তাদেরকে কেউ কখনোই ধরতে পারে না। তারা এত কনফিডেন্টের সাথে কাজ করে, তাদেরকে কোনো দিনও কারো ক্ষমতা হয়নি ধরার। পার্ক ছিল একজন গোস্ট এজেন্ট, যার কারণে তাকে কিছুদিন পরপরই জায়গা চেঞ্জ করতে হতো, তার পরিচয় বদলাতে হতো, তাকে পরিচয় বদলিয়ে বদলিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো হতো। এবার পার্কে 65 বছরের একটি লোক লিবার্টের তত্ত্ব বার করার জন্য দেওয়া হয়। সে একটি কোম্পানির চেয়ারম্যান ছিল। লিবার্টের কাছে পৌঁছানোর জন্য পার্ক তার মেয়ে এনাকে ইউজ করে, যার বয়স 21 বছর ছিল। সে এখনও পড়ালেখা করছিল। সে তার কাছে গিয়ে এমনভাবে কথা বলে যে ওই মেয়েটি তার প্রেমেই পড়ে যায়। এনা পার্ককে তার বাবার সাথে দেখা করার কথা বলে। পরের সিনে আমরা দেখতে পাই এনার বাবার সাথে পার্ক দেখা করতে এসেছে। এনার বাবা বুঝে যায় যে পার্ক একজন নর্মাল মানুষ না, যার কারণে তাকে সে পুলিশের মাধ্যমে জেলে বন্দি করে দেয়। জেলে এখানে আগে থেকেই কিছু লোক ছিল, যারা কিনা পার্কের সাথে মারামারি করতে আসে। পার্ক এত বাজেভাবে তাদেরকে মারে যে তারা পার্কের বন্ধু হয়ে যায়, আর বলে তাহলে আমরা সবাই মিলেই এখান থেকে পালানোর ব্যবস্থা করব। এখানে আমরা দেখতে পাই যে তারা পালানোর জন্য প্ল্যান বানায়, আর তাদের প্ল্যান সাকসেসও হয়ে যায়। তারা এই অনুযায়ী পালিয়ে আসে। এখানে পার্ক আমাদের বলে আমাদের কাজ যতটা কঠিন, এর চেয়ে বেশি কঠিন আমরা কোন রাস্তায় কাজ করেছি এই বিষয়টা। মেয়েদের রাগ এত বেশি, সে যদি তার লাভারের কাছ থেকে কষ্ট পেয়ে যায়, তাহলে সে টাইম বোমার চেয়ে আরও বেশি ভয়ানকভাবে কাজ করে। সে যদি এনার থেকে মুক্তি পেতে চায়, তাহলে তাকে কিছু একটা প্ল্যান করতে হবে। এখানে পার্ক এনার সাথে দেখা করার জন্য আসে। এনা রাস্তার বিপরীত সাইডে থাকে, আর পার্কও অন্য সাইডে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে। তখন পার্ক এখানে এমন একটি অ্যাক্টিং করে যে এনার সামনে তার গাড়িটিকে বোমে ব্লাস্ট করে দেয়। কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাই যে সে এখান থেকে বেরিয়েও আসে। সে এটা প্ল্যান করেছিল যাতে এনা তাকে কোনোদিনও না খুঁজতে পারে। অন্যদিকে আমরা একজন সুপার ভিলেনকে দেখতে পাই, যে কিনা শহরের মাঝে তাবাই মাচিয়ে রেখেছে। সে শহরের গাড়িগুলোকে চুরে চুরে ফেলছিল, তার হাতের ইশারায় গাড়িগুলোকে আগুন লাগিয়ে দিচ্ছিল। এই সুপার হিরোকে কেউ আটকাও রে ভাই। এখানে আমরা জানতে পারি যে আসলে সে এখানে মুভির শুটিং করছিল। এখানে একটি হলিউড মুভির শুটিং চলছিল। মুভির হিরোর নাম জেমস। হলিউডে এই প্রথমবার এত ভালো একটি মুভি আসতে চলেছিল, আর যেটা করেছিল জেমসকে নিয়ে পুরা কোরিয়া মাথায় তুলে নাচতে শুরু করে। জেমস তার সব কাজের ক্রেডিট দেয় বেলাকে, আর বেলা অন্য দিক থেকে অনেক বেশি খুশি হয়। আমরা জানতে পারি বেলা তার অ্যাসিস্ট্যান্ট ছিল। বেলা খুশির চোটে নাচতে শুরু করে। পরদিন সকালের সিন দেখানো হয়, যেখানে জেমসকে অনেক অ্যালার্ম বাজানোর সত্ত্বেও তাকে উঠানো যায় না। তার অ্যাসিস্ট্যান্ট তাকে ডাকতে শুরু করে শুটিংয়ের জন্য। তখন সে অনেক কষ্টে ঘুম থেকে ওঠার পর সে নাস্তা করবে। তখন সে দেখতে পায় যে তার পছন্দের কফিটি ছিল না, কফিটি ছিল অন্য ব্র্যান্ডের। সে যে ব্র্যান্ডের কফি খায় ওই ব্র্যান্ডের কফি ছিল না। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে ওই ব্র্যান্ডের কফি না খেলে আমার কখনোই ঘুম ভাঙে না বা আমার দিন ভালো যায় না, তাই তুমি ওই ব্র্যান্ডের কফিটা নিয়ে আসো। তখন সে বলে যে আমার দ্বারা তো এখন সম্ভব না, কফি আনতে গেলে আমাকে অনেক দূরে যেতে হবে, তাই আমি কফি আনতে পারবো না, আপনি এই কফিটাকে আজকে কাজ চালিয়ে নেন। কিন্তু জেমস এখানে রাজি হয় না, তাকে জোর করে কফির জন্য পাঠায়, আর সে বাধ্য হয়ে ওই কফি আনতে যেতে হয়। জেমসের এই কাহিনীর জন্য তার শুটিংয়ে লেট হচ্ছিল, কিন্তু সে বলে এইসব ব্যাপার না, তারা যেমন তেমন করে শুটিং স্টেজে পৌঁছে যায়। যখন তাকে প্রশ্ন করা হয়, সে তার পিয়ের দোষ দিয়ে দেয়। বলে পিয়ে আমাদের এই শহরে নতুন, যার কারণে সে হারিয়ে গিয়েছিল, তাই আমার আসতে একটু দেরি হয়ে গিয়েছে। পিয়ে এখানে চিন্তায় পড়ে যায়, আমি কার আন্ডারে চাকরি করেছি, আমাকেই ফাঁসিয়ে দিল। অন্যদিকে আমরা দেখতে পাই যে তার শুটিংয়ের কাজ শুরু হয়ে যায়। সে এখানে একটি ফাইট সিন করতে থাকে। এখানে আমাদের আরেকটি ক্যারেক্টারের সাথে দেখা করানো হয়, যার নাম ছিল সেম ছিল একজন পলিটিশিয়ানের ছেলে। তার বাবা কিছুদিন আগেই মারা গিয়েছে। সেমকে পুরো মিডিয়া ঘিরে রেখেছিল। সেম বলে আমি আমার মেয়েকে কোনো প্রাইভেট
প্রাইভেট স্কুলে ভর্তি করিনি, আমি আমার মেয়েকে সরকারি স্কুলে ভর্তি করিয়েছি। তখনই এখানে সেমের ওয়াইফের এন্ট্রি হয়। সেমের ওয়াইফের নাম ছিল টেজা। টেজা ছিল মিস কোরিয়া, আর সে এখানে খুব ভালোভাবেই জানতো কীভাবে মিডিয়াকে হ্যান্ডেল করতে হয়। সে এসেই সেমকে জড়িয়ে ধরে আর বলে যে আমাদের ছেলে এলে এত ওভার অ্যাক্টিং করার প্রয়োজন নাই, তাকে শুধু কুলে নেবে আর কোনো কিছুই বলবে না। এখানে আমরা দেখতে পাই তার ছেলে সে তার ছেলেকে কুলে নেয়। তখন পুরা কোরিয়া ভাবতে থাকে তারা একটি হ্যাপি কাপল। অন্যদিকে রাতের বেলায় আমরা দেখতে পাই সে একটি বৃদ্ধ লোককে চা খাওয়ার জন্য ইনভাইট করেছে। রাতের বেলায় চা কে খায় ভাই? বড় লোকেদের বড় বড় কারবার, এইসব আমরা বুঝবো না। এখানে আমরা সেমকে দেখতে পাই লোকটিকে টাকা দেওয়ার চেষ্টা করছিল। লোক টাকা নিতে রাজি না হওয়ায় সে লোকটিকে বলে যে আপনার মেয়ে কারোর সাথে চলাফেরা করে, আপনার মেয়ে কোথায় থাকে এটা আমি খুব ভালো করে জানি, আপনি টাকা নেবেন না, আপনার মেয়ের জান যাবে, এটা আপনি চিন্তা করে দেখুন। আপনি যদি টাকা নিয়ে সরে যান তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না নেন তাহলে আমি আপনার মেয়েকে কিন্তু ছাড়বো না। তখন লোকটি চিন্তা করতে করতে রাজি হয়ে যায়। সে মনে করে আমার মেয়ের জানটি আগে বাঁচুক, আমি টাকা পেয়েছি, সমস্যা নেই, নির্বাচন থেকে সরে যাব। আঙ্কেল আপনি কি বুঝেন না এখন যে মানুষ ঘুষ দেওয়ার সময় ভিডিও করে? এখানে আমরা দেখতে পাই যে সে একটি হিডেন ক্যামেরা দিয়ে সব কিছু ভিডিও করে নেয় আর ওই লোকটিকে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে টাকাও রেখে দেয়। লোকটি নির্বাচনও গেল, টাকাও গেল। অন্যদিকে আমরা পার্ককে দেখতে পাই। আপনারা কি পার্ককে ভুলে গেছেন? এখানে আমরা পার্ককে দেখতে পাই একটি মেয়ে তার সামনে ব্যাকলেস একটি কাপড় পরে এসেছিল। তখন পার্ক লক্ষ্য করতে পারে ওনার পিঠে একটি নাম্বার ছিল, ওই নাম্বারটি সে নোট করে ফেলে। তখন সে ড্রিঙ্ক করতে গেলে ড্রিঙ্কের বোতলেও ওই নাম্বারটি থাকে। সে যখন রুমে যায় রুমের দেয়ালেও সেম একটি নাম্বার থাকে। তখন আমরা দেখতে পাই তার রুমে একটি লোক আসে। ওই লোকটি ছিল এজেন্ট। সে এসে তাকে একটি মিশন দেয়, বলে তোমাকে একটি কাজ করতে হবে, আমাদের একজন এজেন্ট গুম হয়ে গিয়েছে, তাকে খুঁজে বার করতে হবে। তাকে একটি ট্যাব দেওয়া হয় আর সাথে তাকে বলা হয় আমাদের লোক আমাদের কিছু ক্লু দিয়ে গিয়েছে, তার ক্লু অনুযায়ী সে এখন ভিক্টরের বাসায় আছে আর এটাকেই তোমাকে খুঁজে বার করতে হবে। ভিক্টর অনেক বড় মাপের মানুষ, তার কারণে তোমাকে বুঝে শুনে কাজ করতে হবে। অন্যদিকে আমরা জেমসকে দেখতে পাই। এখানে একটি রান্নাঘরের শুটিং চলছিল। সিনটি রোমান্টিক ছিল। এখানে সে একজন অফিসার ছিল। সে বাসা থেকে যাওয়ার আগে তার ওয়াইফকে কিস করবে। সে কিস করার অভিনয় করে। তাকে যখন সত্যিকারের কিস করার কথা বলা হয় সে তার বডি ডাইভিং ইউজ করার কথা বলে। এখানে সবাই নার্ভাস হয়ে যায় যে এতগুলো ফাইট সিন সে একা করলো, কিন্তু সে এই কিসের সিন আসার পর এইসব করলো কেন? মানুষ তো এটা করার জন্য পাগল থাকে। এখানে আমরা দেখতে পাই যে অন স্ক্রিনে সে কিস করতে রাজি হয় না আর তার বডি ডাইভিংকে দিয়েই ওই কাজটি করানো হয়। মুভির হিরোইনটাও কিছু অবাক হয়। তারপর আমরা জেমসকে একটি জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখি। তখন হিরোইনটি এসে বলে যে তুমি তখন কিস করলে না কেন, তার মানে তুমি মেয়ে পছন্দ করো না? তখনই জেমস তাকে কাছে নিয়ে এসে কিস করে দেয় আর বলে আমি অন স্ক্রিনে কিস করতে পছন্দ করি না, অফ স্ক্রিনে অবশ্যই করি। তখন জেমস আগের কার্যক্রম করার জন্য মেয়েটিকে নিয়ে গাড়িতে চলে যায়। এখানে অনেক রোমান্টিক একটি মহল তৈরি হয়। তখন আমরা দেখতে পাই তার অ্যাসিস্ট্যান্ট বেলার কল আসে। বেলা বলে তুমি কোথায় আছো? সে বলে আমি একটি মিটিংয়ে আছি ডিরেক্টরের সাথে। তখন বেলা বলে অবশ্যই ডিরেক্টরের সাথে মিটিংটা চালু করো, আমি তোমাকে পরে কল করব। এখানে জেমসকে দেখতে পাই যে কিনা একটু আনইজি ফিল করছিল কারণ সে মিথ্যা কথা বলেছে। অন্যদিকে কিছুক্ষণের ভিতরেই আমরা দেখতে পাই তার গাড়িটি শূন্যে বাসতে শুরু করে। সে মনে করে হয়তো তার গাড়িকে কিছু উপরে উঠিয়ে নিয়ে যাচ্ছে বা কোনো প্রবলেম হয়েছে, কিন্তু এখানে আমরা দেখতে পাই এইসব করিয়েছিল বেলা। বেলা বলে আর বলবে মিথ্যা কথা, এটাই তোমার ছিল ডিরেক্টরের সাথে মিটিং, তাই না? তখন জেমস বলে প্লিজ আমাকে নিচে নামাও, আর আমি কখনোই মিথ্যা কথা বলবো না, আমি এখানে থেকে পরে মারা যাবো, তুমি প্লিজ আমাকে নিচে নামাও, আমি অনেক বেশি ভয় পাচ্ছি। তখন বেলা বলছে যে এইবারের মতো মাফ করে দিলাম, আর কখনো এরকম হলে কিন্তু মাফ করে দিব না। বেলা জেমসকে তার গাড়িতে উঠিয়ে খুব দ্রুত গতিতে চলতে শুরু করে। যতক্ষণ না পর্যন্ত সে কবুল করছে যে সে অ্যাক্ট্রেসকে কিস করেছিল ততক্ষণ পর্যন্ত সে জুড়ে গাড়ি চালায়। শেষ পর্যন্ত জেমস স্বীকার করে নেয়। সে স্বীকার করার কিছুক্ষণ পর বেলা বলে তোমাদের অধিকার নেই ডেট করার, তোমার মতো এত বড় স্টার ডেট করতে পারো না, আমাদের ছোট ছোট ফ্রেন্ডদের কষ্ট হয় যার কারণে তুমি কখনোই ডেট করবে না। তখন রাজি হয়ে যায় জেমস। অন্যদিকে আমরা দেখতে পাই পরদিন একটি লোক জেমসকে ভিক্টরের বার্থডে পার্টির জন্য ইনভাইট করতে আসে। তখন জেমস যেতে রাজি হয় না। তারপর জেমস যখন জানতে পারে লোকটি অনেক টাকাওয়ালা বা বড় লোক, জেমসের নেক্সট মুভিতে সে টাকা ইনভেস্ট করতে যাচ্ছে, তখন সে রাজি হয়ে যায় যাওয়ার জন্য। এদিকে আমরা দেখতে পাই তার উপর নজর রাখছিল পার্ক তাকে লুকিয়ে লুকিয়ে পিক উঠাচ্ছিল, আর ওই পিক ওঠানো দেখে ফেলে
বেলা পার্কের হাত থেকে গিয়ে সে ক্যামেরাটি নিয়ে নেয় আর বলে, তুমি কেন পিক উঠাচ্ছ? জেমসের অনুমতি ছাড়া তুমি তার পিক কেন ওঠাবে? আমি মানছি জেমস একজন স্টার, তাহলে জেমসের ফটো কেন ওঠাবে? তখন সে তারও একটি পিকচার দেখতে পায়। সে বলে, আমার পিকচারটি কেন উঠিয়েছ? পার্ক তখন ফ্লার্ট করতে করতে বলে, আমি তো জেমসের পিক উঠাতে চাইনি, আমি তো তোমার পিক উঠাতে চেয়েছিলাম, জেমসের তো বলে উঠিয়ে ফেলেছি। অন্যদিকে আমরা দেখতে পাই বেলাও তার পিক উঠিয়ে নিয়ে চলে যায়। আর এই বিষয়টা গিয়ে সে তার ফ্রেন্ডকে বলে, একটি ছেলে দূর থেকে আমার পিকচার উঠিয়ে নিয়েছে, আমিও তার পিকচার উঠিয়ে এনেছি। তার ফ্রেন্ড ওই পিকচারটি দেখে অবাক হয়ে যায়, বলে, লোকটি তো অনেক সুন্দর, তাহলে তুই রিলেশনে যেতে পারিস। অন্যদিকে পার্ক সুন্দর সুন্দর মেয়েদের সাথে ফ্লার্ট করছিল। এইসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বেলা। বেলা যখনই নিচে নেমে আসে তখন সে তাকে টল আউট করে নেয় এবং সে জেমসকে বলে, আপনি এত বড় একজন স্টার, আপনার সিকিউরিটি এত নর্মাল কেন? এতে পার্ক ইমপ্রেস হয়ে যায় আর তাকে বডিগার্ড হিসেবে রেখে নেয়। পরদিন সকালে আমরা দেখতে পাই যে পার্ক আবারও ঘুম থেকে উঠতে দেরি করে। আর এদিকে জেম তাকায়, সে ঠিক টাইমে শুটিংয়ে পৌঁছাতে পারে না। সে তার পিএকে মারতে শুরু করে আর বলে যে, তোমার কারণে আমার এত লেট হয়েছে। এখানে আমরা দেখতে পাই যে পার্ক বলছিল, আপনি কি তাড়াতাড়ি যেতে চান? তাহলে আপনি আমার সাথে চলুন। এটা বলে সে জেমসকে নিয়ে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা মেট্রো রেলে চলে আসে। মেট্রো রেলের ভিতরে ঢুকে সে তাকে নিয়ে আবারও দৌড়ায়। মেট্রো রেলে সে মনে করে তাকে সবাই চিনে ফেলবে। সে পার্ককে বলে যে, আমাকে কেউ যদি চিনে ফেলে। তখন এখানে আমরা দেখতে পাই সবাই সবার মতো বিজি ছিল, কেউ আর জেমসকে চিনতে পারে না। এটা দেখে জেমস অনেকটাই কষ্ট পায় এবং সে চিৎকার করে সবার অ্যাটেনশন পেতে চায়। এখানে সবাই তাকে চিনে ফেলে আর তাকে ঘিরে ধরে তার অটোগ্রাফ চাইতে থাকে। এখানে জেমস অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা বেলাকে দেখতে পাই, যে কিনা শুটিং স্টেজে এসে বকাঝকা করতে শুরু করে পার্ককে। বলে, তুমি যে এভাবে জেমসকে নিয়ে আসলে, যদি রাস্তায় জেমের কোনো ক্ষতি হয়ে যেত বা তার যদি কোনো সমস্যা হতো তাহলে আমি কি জবাব দিতাম? এখানে সে মনে করে জেমসও অনেক বেশি রাগান্বিত থাকবে, কিন্তু এখানে তো আমরা দেখতে পাই জেমস উল্টো ছিল, সে খাতিরদারি করতে বিজি ছিল পার্কের। এখানে আমরা বুঝতে পারি যে সে কোনো কাজ না করাই টিআরপি পেয়ে গেছে। আসলে টিআরপি পেতে গেলে মানুষের অনেক কিছু করতে হয়, কিন্তু সে কোনো কিছু না করার বদলেই টিআরপি পেয়ে গেল, যার কারণে সে আজ মন ভরে চিকেন খেতে চাইছিল। এখানে বেলা তাকে নিষেধ করে দেয়, বলে, আপনি এখন ডায়েটে আছেন, আপনি চিকেন খেতে পারবেন না। রাতের বেলায় লুকিয়ে লুকিয়ে জেমস চলে যায় চিকেন খেতে। সে যখনই চিকেনের পিসটা মুখে নিবে তখনই এখানে বেলা চলে আসে আর তাকে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে তাদের মধ্যে খুবই বাজে অবস্থা হয়ে যায় আর পার্ক তাকে সেভ করে নিয়ে আসে এবং সে পার্কের কাছে ছোটো বাচ্চাদের মতো আবদার করতে শুরু করে, প্লিজ আমাকে এক বাইট চিকেন খেতে দাও, আমি এক বাইট চিকেনই খাবো আর বেশি খাবো না। তখন এখানে রাজি হয়ে যায় পার্ক। সে এক বাইট নিবে এমনভাবে মনে হচ্ছিল যে একবারে সে পুরো চিকেনটাই খেয়ে ফেলবে। তখনই এখানে বেলা চলে আসে। তারা দুইজনকে দেখে সে অনেক বেশি রাগান্বিত হয়ে যায় আর চিল্লাতে শুরু করে। পার্ট তো এখানে ইনোসেন্টের মতো দাঁড়িয়ে থাকে, সে যেন কোনো কিছুই করেনি। এখানে সে দেখতে পায় বেলার পায়ে ব্যথা পেয়ে গিয়েছিল দৌড়ানোর কারণে। জেমস তাকে সরি বলে নিজের কাঁধে করে বাসায় নিয়ে যায়। অন্যদিকে আমরা কংগ্রেস টিমকে দেখতে পাই, যারা কিনা বোট কার্বিংয়ের পিছিয়ে পড়েছিল আর তারা তাদের একজন সিক্রেট এজেন্ট লাগিয়ে দিয়েছিল এটাকে খোঁজার জন্য। অন্যদিকে স্যাম জানতে পারে তার ওয়াইফ টিজা ছিল জেমসের এক্স গার্লফ্রেন্ড এবং সে তার মুভিগুলো একবার না বারবার দেখতো। এটা জানার পর স্যাম অনেকটাই ডিপ্রেশনে হয়ে যায় আর সে তার একজন লোককে জেমসকে মারার জন্য টাকা দেয়। পরদিন শুটিংয়ে পার্ক লক্ষ্য করে জেমসের গাড়ির সাথে কেউ যেন একটা কিছু করছে আর এতে তার অনেক সন্দেহ হয়। তখনই জেমস ওই গাড়িতে উঠে যায়। পার্ক জেমকে মানা করতে চায় যে গাড়িতে ওঠার জন্য, কিন্তু এখানে বেলা তাকে কথায় আটকে রাখে আর সে যেতে পারে না। জেমস এদিকে গাড়ি নিয়ে চলে যায়। তখনই ওকিটকিতে কল আসে জেমসের গাড়ির ব্রেক ফেল হয়ে গিয়েছে। তখন আমরা দেখতে পাই পার্ক এবং বেলা তাড়াতাড়ি চলে যায় জেমসকে বাঁচানোর জন্য। বেলা অনেকটাই টেনশনে ছিল, তারা গাড়ি এত দ্রুত গতিতে চালাচ্ছিল যাতে তারা যেতে পারে। এখানে আমরা দেখতে পাই রাস্তাই শেষ হয়ে গিয়েছিল। পার্ক জেমকে বাঁচানোর জন্য তার গাড়িটাকে সামনে নিয়ে যায় আর তার গাড়ির সাথেই টাক্কর খায় জেমসের গাড়ি। পার্কের গাড়ি যদি আর একটু আগাতো তাহলেই সে গাড়িটা খাদে পড়ে যেত আর পার্ক বাঁচত না। তখন আমরা দেখতে পাই পার্ক সামনের গ্লাস ভেঙে চলে আসে জেমসকে দেখার জন্য। এসে এখানে দেখতে পাই জেমস জীবিত আছে। তখন সে হসপিটালে কল করে তাকে হসপিটালে ভর্তি করায়। হসপিটালে বেলা মাথা ঘুরিয়ে পড়ে যায়। পার্ক তাকে কোলে তুলে নিয়ে যায় একটি বেডে আর তাকে পানি ছিটা দিয়ে সুস্থ করে। অন্যদিকে আমরা স্যামকে দেখতে পাই, যে কিনা নিউজ থেকে জানতে পারে জেমস
অ্যাক্সিডেন্ট করেছে। তখন সে তার ওয়াইফকে বলে জেমস তো অ্যাক্সিডেন্ট করেছে, তাহলে তোমার ফিল্মের হিরো কে হবে? তখন সে বলে সমস্যা কি, জেমস না হয় অন্য কাউকে আমরা বানিয়ে নেব টপ মডেল দেখে। এখানে সে এমন অ্যাক্টিং করে যে জেমসের বিষয়ে তার কোনো সমস্যা নেই। তার পর মুহূর্তেই সে জেমসের টিম মেম্বারকে কল করে জিজ্ঞাসা করে জেমস কেমন আছে। তখন তারা বলে জেমস ভালো আছে। এখানে আমরা দেখতে পাই জেমস তার অতীতে চলে যায়। এখানে দেখানো হয় জেমস অতীতে একবার কার অ্যাক্সিডেন্ট করেছিল, যার কারণে টিজার বিয়ে হয়ে গিয়েছিল স্যামের সাথে। জেমস যখন টিজাকে কল করে তার কথায় বোঝা যায় যে সে স্যামকে বিয়ে করার জন্য প্রস্তুত, আর সে এর জন্য জেমসকে ছেড়ে দিবে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে স্যাম সুস্থ হয়ে গিয়েছিল, কিন্তু সে এখন কাজ করতে চায় না। সে বলে আমার একটি জরুরি কথা আছে। আমি এতদিন চিন্তা করে দেখেছি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার লাইফে আমার বেঁচে থাকা। আমি যদি বেঁচেই না থাকি তাহলে কাজ করব কিভাবে? আমার বেঁচে থাকাটাই ইম্পর্টেন্ট। আমি সারাক্ষণ পার্কে আমার সাথে চাই। আমাকে যেভাবে ট্রিট করো পার্কেও সেমভাবেই ট্রিট করবে। এখানে তাকে যখন কাজের কথা বলা হয় সে এমন বান করে যে সে মাথা ঘুরে পড়ে যাবে। এটা বলে সে ঘুমানোর জন্য চলে যায়। ডাইরেক্টর তাকে শুটিংয়ে ফেরার কথা বললে সে বলে আমি অসুস্থ, আমি এখন পারবো না। যদি আপনারা আমার ওয়েট না করতে পারেন তাহলে অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নিন। এখানে আমরা দেখতে পাই সে অনেক দিন ধরে কাজ না করার কারণে রাশিয়ায় যে তার প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামটাও সে ক্যান্সেল করে দেয়। এই সব দেখে পার্ক অনেক বেশি চিন্তিত হয়ে যায়, কারণ পার্ক তো তার মাধ্যমেই রাশিয়া যাওয়ার প্ল্যানিং করছিল। অন্যদিকে টিজার একজন পরিচিত লোক তাকে এসে বলে যে জেমসের যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা একটি প্ল্যান অ্যাক্সিডেন্ট, আর যে তার গাড়ি নষ্ট করার চেষ্টা করেছিল তাকে খুঁজে পাওয়া যায়নি। সে গোস্ট এজেন্টের মতো গায়েব হয়ে গিয়েছে। অন্যদিকে আমরা জেমস এবং পার্ককে একসাথে কথা বলতে দেখি। পার্ক জেমসকে কোনো রকম বুঝিয়ে রাশিয়া নেওয়ার জন্য রাজি করে নেয়, আর জেমসও রাজি হয়ে যায় রাশিয়া যাওয়ার জন্য। পরদিন আমরা দেখতে পাই তারা প্রোগ্রামে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গিয়েছে। এখানে বেলা অনেক সুন্দর একটি সাদা গাউন পরে। তাকে দেখে পার্ক নজর সরাতে পারছিল না, আর জেমসও তার অনেক প্রশংসা করে। তারপর তারা ভিক্টোরিয়ার পাঠানো গাড়িতে করে চলে আসে তাদের পার্টিতে অনেক ভালোভাবে চেকিং করা হয়। এত চেকিংয়ের মধ্যে দিয়েও পার্ক তার সাথে একটি ছোট্ট ক্যামেরা আনতে সফল হয়, আর এই ক্যামেরার দ্বারাই সব এজেন্টগুলো তার এই ভিডিওগুলো দেখছিল। অন্যদিকে আমরা দেখতে পাই এখানে টিজা ও তার হাজব্যান্ড স্যামও এসেছিল। টিজাকে দেখার পর জেমসের মন অনেকটাই খারাপ হয়ে যায়, সে আপসেট হতে থাকে। তখনই ভিক্টরের এন্ট্রি হয়। ভিক্টর এসে জেমসকে জড়িয়ে ধরে, আর এখানে আমরা দেখতে পাই যে ভিক্টর জেমসের অনেক বড় বন্ধু ছিল। তাকে সে তার গোপন একটি রুমে নিয়ে যেতে চায়, বলে আপনাকে নিয়ে আমার যা যা মেমোরি আছে সব কিছু ওই রুমে আছে, আমি আপনাকে ওই রুমে নিয়ে যেতে চাই। তখন আমরা দেখতে পাই যে জেমসের সাথে পার্কও ছিল। এখানে তারা শুধু জেমসকে নিয়ে যেতে চায়। জেমস বলে ও শুধু আমার বডিগার্ড না, ও আমার সোলমেট, ও আমাকে বাঁচিয়েছে, ওকে ছাড়া আমি কোনো জায়গায় যেতে চিন্তাও করতে পারি না। ও যদি না চায় তাহলে আপনার সিক্রেট রুমে আমাকেও যেতে হবে না, প্লিজ আমার সাথে পার্কে যেতে দাও। কিছুক্ষণ চিন্তা করার পর ভিক্টর রাজি হয়ে যায়। তারা একটি রুমের ভিতর প্রবেশ করে। পার্ক রুমের ভিতরে একটি লাকড়ির মূর্তি দেখতে পায়, আর সে যখনই এটার দিকে ফোকাস করে তখনই কারেন্ট চলে যায়। তখনই সিন শিফট হয়ে আমাদের জেলে দেখানো হয়। যখন জেলে ছিল পার্ক তখন তার একজন রাশিয়ান সোলজারের সাথে দেখা হয়েছিল, আর সে তার সাথে হাত মিলিয়ে নেয়। লাইট যাওয়ার পিছনে এই সোলজারেরই হাত ছিল। এখানে আমরা দেখতে পাই অন্ধকারের সবাই চিন্তায় মগ্ন ছিল, আর বলছিল পুরো একটি ম্যানশনের লাইট কিভাবে যেতে পারে। আর এটা যে তারা করিয়েছিল এটা তো বুঝতে পারছিল না ভিক্টর তার লোকদেরকেও সতর্ক থাকার কথা বলছিল, আর বলছিল আমি আমার গেস্টদের অ্যাটেন্ড করছি, তোমরা এই দিকে খেয়াল রাখো। তখন আমরা দেখতে পাই ছোট একটা পিচ্চি বাচ্চা মোমবাতি হাতে নিয়ে বার্থডে সং গাইছিল, তার সাথে সবাইও সুর মিলায়। পার্ক এখান থেকে সরে যায় স্ট্যাচুটি আনার জন্য। সে প্রত্যেকটি গার্ডকে ফাঁকি দিয়ে রাস্তা বের হচ্ছিল, কিন্তু এখানে সে লাইট ভিশন পরে রাখায় তার চোখে দেখতে পারছিল, বা লেন্স পড়েছিল তার চোখে, কিন্তু গার্ডরা অনেক বেশি সতর্ক থাকায় সে যেতে পারে না। কিছু গার্ডকে সে মেরে যায়, আর কিছু গার্ডের চোখে ধোঁকা দিয়ে যায়। তখন আমরা দেখতে পাই সে স্ট্যাচুটি নিয়ে নেয়। জেমস বেলাকে জিজ্ঞাসা করে পার্ক কোথায়। তখন বেলা উত্তর দেয় আমি তো পার্ককে দেখিনি, সে তো আশেপাশেই কোথাও ছিল। তখন বেলা চলে যায় পার্ককে খোঁজার জন্য, বলে আমি খুঁজে দেখছি পার্ক কোথায়। এদিকে আমরা দেখতে পাই সে ওই স্ট্যাচুটাকে কাপড়ে মুড়িয়ে ব্যালকনির কাছে রেখে দেয়, আর ড্রোন দিয়ে ওই সোলজারটা এই স্ট্যাচুটাকে নিয়ে যায়। আর তখনই লোকগুলো তাকে সন্দেহ করতে শুরু করে, আর সে বেলার কাছে চলে আসে। বেলার কাছে আসার পর সে এমনভাবে বান করে যে তারা এখানে কিস করছিল, যার কারণে বডিগার্ডরা সরে যায়, মনে করে তারা কিস করতে থাকুক, এটা তাদের ইচ্ছা। এখানে আমরা বেলাকে দেখতে পাই যে আনইজি ফিল করতে থাকে।
তখন পার্ক বলে সরি, এখানে যা হয়েছে তুমি ভুলে যাও। তারা আবার পার্টি অ্যাটেন্ড করে। পার্টি শেষে জেমস বলে আমার মাথা প্রচণ্ড ব্যথা করছে, যার কারণে আমি হোটেল রুমে চলে যাচ্ছি। এখানে তখনও নার্ভাস ছিল বেলা। পরদিন বেলা পার্কের সাথে দেখা করে আর বলে কাল রাতে তুমি এমনটা করেছিলে কেন। তখন পার্ক চিন্তায় পড়ে যায় যে সে কি বলবে। পার্ক বলে দেয় কাল রাতে তোমাকে এত সুন্দর লাগছিল যে আমি তোমার থেকে চোখ ফিরাতে পারছিলাম না। কিছু সময়ের জন্য আমি আবেগে ভাসছিলাম, যার কারণে এটা হয়ে গিয়েছে। এটা শোনার পর বেলা আরও ইমোশনাল হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই যে জেমসের টিন চলে আসে কুরিয়াতে আসার পর পার্ক ওটাকে চেক করতে থাকে। সে ফিল করে এটার ভিতর টুঙ্কর মতো ছিল, যার কারণে সে এটার ভিতরে কি আছে দেখার জন্য খোলার পর সে এখানে একটি চাবির অংশ পেয়ে যায়। চাবির অংশ পাওয়ায় সে চিন্তায় পড়ে যায় যে এই চাবির আরও অর্ধেক অংশগুলো কোথায়। এটা 3টা ভাগে ভাগ ছিল। তখন এখানে এনআইএ অফিসার বলে এটার আরেকটি পার্ক থাইল্যান্ডে আছে, থাইল্যান্ড থেকে এটা আমাদের আনতে হবে। তখন সে বলে ভালোই হয়েছে, থাইল্যান্ডে তো অনেক ঠান্ডা আছে, আমি সেখানে গেলে এনজয় করতে পারবো। তখন লোকটি বলে কাজটা এত সহজ হবে না। তখন পার্ক বলে এখন আমার একটাই মাত্র কাজ, যে জেমসের লাইফ থেকে নিজেকে বের করে আনতে হবে। কিন্তু এটা আমি করব কিভাবে? আগের মতো তো কার বাস্ট করা বা অ্যাক্সিডেন্ট করানো সম্ভব না, কারণ এখন কোরিয়াতে আইন অনেক শক্ত। তাহলে আমাকে নর্মালভাবে এই কাজটি করতে হবে। আমি জানি আমাকে নর্মালভাবে এরা ছাড়বে না, এই বিষয়ে প্ল্যান করতে হবে। অন্যদিকে আমরা বেলাকে দেখতে পাই, যে কিনা ঠিকমতো ঘুমাতে পারছিল না, কোনো কাজ করতে পারছিল না। তার ফ্রেন্ডের সাথে সে এই বিষয়টি শেয়ার করে যে আমি পার্ককে তো একদমই পছন্দ করি না, তারপরও কেন আমাকে পার্কের কথা বারবার মনে হচ্ছে, এখন আমি কি করব। তার ফ্রেন্ড বলে তুমি পার্কের প্রেমে পড়ে গিয়েছো, কিন্তু বেলা এটা মানতে রাজি হয় না। পরদিন সকালে পার্ক এমনভাবে ভাব করতে থাকে যাতে তাকে সবাই ঘৃণা করতে শুরু করে আর কাজ থেকে বের করে দেয়। সে সোজা গিয়ে জেমসের চেয়ারে বসে পড়ে। এটা দেখে জেমস কোনো কিছু বলে না, কারণ জেমস তো তাকে ছোটো ভাই হিসেবে মানত। পার্ক মনে করেছিল জেমস তাকে বকা দিবে, কিন্তু জেমস তাকে কোনো কিছুই বলে না। তখন সেম কাজটা যখন তার পিএ করতে যায়, তখন তার পিএর অবস্থা সে খারাপ করে দেয়। আর সে সারাদিন এইভাবেই সবাইকে জ্বালাতন করছিল যাতে সবাই তাকে হেট করে বের করে দেয়। রাতের বেলায় বেলা পার্ককে ডেকে বলে আগের দিন রাতে আমাদের সাথে যা হয়েছে সব কিছু ভুলে যাও, আর এখন থেকে আমরা নতুনভাবে শুরু করছি, আমাদের মধ্যে কোনো কিছু হওয়া সম্ভব না। এখানে পার্ক মনে মনে ভাবে বোন, আমি তোরে তো কোনোদিনও বালা পাই না, তুই তো জাস্ট আমার মিশনের মধ্যে এসে গিয়েছিলি, যার কারণে তোর সাথে আমার এমনটা করতে হয়েছে। কিন্তু সে এটা প্রকাশ্যে বলে না। সে জেমসকে গিয়ে বলে যে আমি আর জব করতে পারবো না, আমি একটু শারীরিকভাবে অসুস্থ আছি। জেমস এটা শোনার পর মন খারাপ করে বলে তুমি জব ছাড়ার তো কোনো কারণ নেই, তুমি রেস্ট করতে পারো। অন্যদিকে আমরা দুইজন এজেন্টকে কথা বলতে শুনি যে তারা যে মিশনটি করেছিল থাইল্যান্ডের, ওই মিশনটা ক্যান্সেল হয়ে গিয়েছে। আসলে ওই চাবিটা আছে ব্ল্যাক এজেন্টের কাছে। ব্ল্যাক এজেন্ট এই চাবিটা তার বিশ্বস্ত কোনো কর্মচারীকে দিয়ে দিয়েছে, আর এটা কার কাছে আছে এটা আমরা পরিবর্তিত হয়তো জানতে পারবো। এখন এইসব আমাদের দেখানো হয় না। সিন শিফট করে আমাদের জেলে নিয়ে যাওয়া হয়। জেলে বেলার বাবা ছিল, বাবার প্রয়োজনীয় জিনিস কেনার জন্য বেলা এখানে টাকা জমায়, আর এটা দেখে তার বাবা অনেক খুশি হয়ে যায়, তার অনেক প্রশংসা করে, তুমি অনেক ভালো, তুমি আগে থেকে অনেক সুন্দর হয়ে গিয়েছো, তোমার তো বিয়েরও বয়স হয়ে গিয়েছে, তোমার বিয়ে করার প্রয়োজন। এটা শুনে বেলা বলে যে আজাইরা কথা বন্ধ করেন, আর আমি এখান থেকে চলে যাচ্ছি, আমাকে আর কোনোদিন খুঁজবেন না। বেলা এখান থেকে সোজা জেমসের কাছে চলে আসে। সে জেমসকে শুয়ে থাকতে দেখে মনে করে অসুস্থ, তাকে ডাকতে শুরু করে। তখন জেমস বলে আমি অসুস্থ না, পার্ক অসুস্থ। পার্ককে দেখতে তো সুস্থ মনে হচ্ছিল, কিন্তু সে অসুস্থ বলে কাজ থেকে রিজাইন নিয়ে নিল। এটা শোনার পর বেলা তো চমকে যায়। বেলা মনে করে হয়তো তার কারণে সে জব ছেড়ে দিয়েছে, তাকে এখন শুধুমাত্র আমিই ঠিক করতে পারবো, আমি ছাড়া আর কেউ ঠিক করতে পারবে না। সে সাথে সাথে চলে যায় পার্কের বাসায়। পার্ক দেখে তাকে অবাক হয়। তারপর তারা একটি ক্যাফেতে বসে কথা বলে। বেলা এখানে বলে দেখো তুমি যা করছো এইসব ঠিক না, তুমি ঠিক হয়ে যাও আর আমাদের সাথে জব করতে চলে আসো, আমি তোমাকে পছন্দ করি না। তখন মনে মনে ভাবতে থাকে পার্ক যে এই মেয়ে তো আমার সাথে একটু বেশি বেশি করছে, যার কারণে সে তাকে বলতে থাকে তোমার মতো মেয়ে তো আমার লেভেলেই নাই, আমি তোমাকে কখনোই পছন্দ করিনি, ওইটা তো আমার মিশন ছিল, আর মিশনের মধ্যে তুমি পড়ে গিয়েছিলে, জাস্ট এই জন্য ভুল করে হয়ে গিয়েছে, আর কোনো কিছুই না। এটা শোনার পর বেলার মন ভেঙে 4 থেকে 5 টুকরা হয়ে যায়। এইসব বলে পার্ক এখান থেকে উঠে চলে যায়। তখনই আমরা দেখতে পাই পার্কের ফোনে একটি ফোন আসে। এটা করেছিল তার বস
বস কল করে বলে যে তোমার এই কাজটি কন্টিনিউ করতে হবে, কারণ এই কাজটি আমাদের কন্টিনিউ না করলে হবে না। তখন পার্ক চিন্তায় পড়ে যায়, কারণ সে তাদের সাথে যে ব্যবহার করেছে তারা এখন তাকে কাজে রাখবে কিনা এরও কোনো গ্যারেন্টি নেই। যার কারণে সে অনেকটাই অবাক হয়ে যায়। সে বেলাকে আসতে দেখে বেলাকে সাথে সাথেই গিয়ে কিস করে নেয়। বেলা এটা দেখে অবাক হয় আর তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর বলে তুমি কি মনে করেছো বারবার যা মন চায় তাই করবে? তখন পার্ক বলতে থাকে সরি, আমার দ্বারা ভুল হয়ে গিয়েছে, আমি তোমাকে বলতে পারছি না, আমি আগে যেসব বলেছি সব মিথ্যা। এটা শোনার পর বেলা তাকে ঠাস করে চড় মেরে দেয়। এখানে পার্কের অনেক রাগ হয়, কিন্তু সে এই রাগটিকে কন্ট্রোল করে বলে যে বেলা আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার কথা বিশ্বাস করো, আমি তোমার জন্য পাগল, আর এই জন্য আমি জবটি ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার এখন মনে হয়েছে আমি তোমার সাথে থাকতে চাই, তোমার থেকে দূর আমি থাকতে পারবো না, কাল থেকে আমাদের নর্মাল লাইফ শুরু হয়ে যাবে, আমি জবে জয়েন করব আবারও। বেলা বলে এই ছেলের মাথা খারাপ হয়ে গিয়েছে, এখন বলে এটা তখন বলে ওইটা। এটার পর আমরা দেখতে পাই যে দুইজন এজেন্ট মিলে কথা বলছিল। এখানে তারা একটি রিং দেখায়, যে রিংটি ছিল গোল্ড ফিঙ্গারের কাছে। এখানে আমরা গোল্ড ফিঙ্গারের পিক দেখে তো অবাক হয়ে যাই, কারণ এটা ছিল বেলার বাবা। এখন পার্কের একটি মাত্র কাজ হচ্ছে বেলাকে সিডিউস করা বা বেলার সাথে রিলেশন করে বেলার কাছ থেকে ওই আংটিটা উদ্ধার করা। পার্ক মনে মনে বলে যে আমি তো ওকে মেয়েই মনে করি না, তাহলে ওর সাথে রিলেশন কিভাবে করব। পরদিন সকালে আমরা দেখতে পাই পার্ক সকালে উঠেই বেলাকে কল করে বলে আজ বাহিরে অনেক ঠান্ডা আছে, তুমি শীতের কাপড় ভালোভাবে পরে এসো, আর কেমন আছো সুইটার, উঠে কফি খেয়ে অফিসের জন্য বেরিয়ে যাও। বেলা এখানে চিন্তায় পড়ে যায় যে এই ছেলের কি হয়েছে, এত ভালোবাসা কেন দেখাচ্ছে। তখন আমরা জেমসকে দেখতে পাই যে কিনা ঘুমিয়েছিল, তার পিয়ে তাকে তোলার অনেক চেষ্টা করে। যখনই সে পার্কের আওয়াজ শুনতে পায় সে সাথে সাথেই ঘুম থেকে উঠে কাজের জন্য রেডি হয়ে যায়। অন্যদিকে বেলাকে দেখানো হয় যে পার্কের সাথে দেখা হওয়ার পর বলে তুমি আমার থেকে 1 মিটারের দূরত্ব বজায় রেখে চলবে, কারণ তোমার নিজের উপর কন্ট্রোল থাকে না। তখন আমরা দেখতে পাই যে পার্ক তাকে কফি ডেটের জন্য আনে, তাকে শীতের কাপড়ও পরিয়ে দেয়। অন্যদিকে বেলা এবং জেমসকে দেখতে পাই যারা কিনা শুটিং নিয়ে কথা বলছিল। তখনই বেলার ফোনে পার্কের SMS আসে। বেলা যখন রিপ্লাই দিতে যাচ্ছিল এটা জেমস ফলো করে আর তাকে জিজ্ঞাসা করে তোমাদের মাঝে কি চলছে। তখন বেলা একটু হাস্যকর হয়ে বলে আমাদের মধ্যে কোনো কিছুই চলছে না, আমরা তো জাস্ট ফ্রেন্ডলি কথা বলছিলাম। এখানে আমরা বুঝতে পারি যে পার্কের একজন লোক গিয়েছে বেলার বাসায়, যে কিনা ওই রিংটি খুঁজছিল, যার কারণে বেলাকে সে বিজি রাখার চেষ্টা করছিল যাতে বেলা তাড়াতাড়ি বাসায় না যেতে পারে, কিন্তু ওই লোকটি এখানে কোনো রিং পায় না। অন্যদিকে আমরা জেমসকে দেখতে পাই যে কিনা পার্ককে নিয়ে ডিনারের জন্য এসেছে। তখন একটি পিচ্চি ছেলে জেমসের কাছে আসে আর তার সাথে অনেক মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করে, তার কাছ থেকে পিক এবং অটোগ্রাফও নিয়ে নেয়। জেমসের ওই বাচ্চাটিকে অনেক বেশি ভালো লাগে। তারপর জেমস দেখতে পায় যে এটা ছিল তার এক্স গার্লফ্রেন্ড টিজার বাচ্চা। টিজা তার বাচ্চাকে বলে বাবার কাছে গিয়ে বলো না তুমি যে জেমসের সাথে দেখা করেছো। অন্যদিকে জেমস পার্কে বলছিল তোমাদের মধ্যে কী চলছে তোমার আর বেলার মধ্যে। তখন পার্ক বলে যে আমাদের মধ্যে কোনো কিছুই নেই, আমরা তো ফ্রেন্ডলি জাস্ট কথা বলি কাজের বিষয়ে। তখন জেমস সিরিয়াস মোডে চলে যায় আর বলে দেখো তুমি আমার ভাই, এটা ঠিক আছে, আমি তোমাকে ভাইয়ের মতো দেখি, বেলা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, তাকেও আমি বোনের মতোই আদর করি, তুমি যদি বেলাকে কোনো কিছু করো তাহলে তোমার অবস্থা আমি খারাপ করে দিব। অন্যদিকে আমরা বেলাকে দেখতে পাই যে কিনা 24 ঘন্টায় পার্কের কথা চিন্তা করতো। পার্ক ছাড়া সে আর কোনো কিছু চিন্তাই করতে পারছিল না। NIA ম্যানেজার ফাস্ট বোট ক্রেভিংকো NISদের হাতে তুলে দিতে চায়। তখনই একজন কংগ্রেসম্যানের লোক তাকে শ্যুট করে, আর যেহেতু গাড়ি বুলেট প্রুফ ছিল তার কারণে ওই লোকটির কোনো কিছুই হয় না। তখনই আমরা পার্কে দেখতে পাই যে কিনা কংগ্রেসম্যানের লোককে আহত করে দেয়। অন্যদিকে বেলা বারবার পার্কে কল করছিল, পার্ক একবার কল কেটে দিলেও সে আবার কল করে। তখন পার্ক কল উঠিয়ে বলে যে আমি বিজি আছি, পরে কথা বলি। এদিকে আমরা দেখতে পাই তাদের মধ্যে খুব বাজেভাবে গুলাগুলি হয়। এক পর্যায়ে তো সে বম ব্লাস্ট করে দিয়ে এখান থেকে চলে যায়। এখান থেকে আমরা জানতে পারি কংগ্রেসম্যানের যে লোকটি ছিল সে আগে NIAতে কাজ করত, এখন সে কংগ্রেসম্যানের হয়ে কাজ করে। আর কংগ্রেসম্যান ভালো লোক ছিল না, তারা আসলে অবৈধ বড় বড় প্রোডাক্ট নিয়ে কাজ করত। আর ওই লোকটি ফার্স্টে NIAতেও ছিল, সে NIAকে ধোঁকা দেওয়ার পর কংগ্রেসম্যানকেও এখন ধোঁকা দিয়ে দিল। অন্যদিকে আমরা দেখতে পাই পার্ক কাজ শেষ করে বেলার সাথে দেখা করার জন্য যায়। পার্কের অনেক মিষ্টি মিষ্টি কথায় বেলা গলে যায় আর তাদের মধ্যে আবারও কিস হয়ে যায়। তখনই বেলার ফোনে তার বাবার কল আসে। বেলার বাবা বলে আমি জেল থেকে বেরিয়ে গিয়েছি, তুমি আমার সাথে দেখা করার জন্য আসো। তখন সে তার সাথে পার্কে নিয়ে যায়।
পার্ককে দেখার পর বেলার বাবা অনেক বেশি খুশি হয়ে যায়। আর যখন জানতে পারে তারা রিলেশনে আছে তখন সে তাকে দামান বলে সম্বোধন করতে শুরু করে আর তার সাথে অনেকটাই গোল মিলে যায়। পার্ক বুঝে যায় বেলার বাবাকে এনআইএ অফিসাররাই জেল থেকে ছাড়িয়েছে, যার কারণে সে তার সাথে মিশতে থাকে আর তার সাথে অনেক ভালোভাবে কথা বলে। বেলার বাবা খাবার খাওয়ার সময় বেলাকে বলে, বাবা তোমাকে যে আমি একটি আংটি দিয়েছিলাম এটা কি তুমি তোমার কাছে রেখেছো নাকি হারিয়ে দিয়েছো? বেলা বলে আমার কাছেই আছে। বাসায় আসার পরও বেলা পার্কের সাথে কিউট কিউট কথা বলে। পরদিন আমরা দেখতে পাই বেলা অনেক সুন্দর করে সেজেগুজে অফিসে যায়। অফিসের নিচেই দাঁড়িয়েছিল পার্ক। পার্ক তার অনেক বেশি প্রশংসা করে। বেলা এখানে খুশি হয়ে যায়। বেলা বলে আমাদের রিলেশনের কথা কাউকে বলো না, না হয় এখানে অনেক প্রবলেম হয়ে যাবে। এমনভাবে থাকবে যে আমরা সাধারণ এমপ্লয়। বেলা যখন ভিতরে যায় তখন তার সবাই প্রশংসা করতে শুরু করে আর বলে এত সাজগুজ করে কার জন্য এসেছো? কিন্তু সে বলে আমি তো সবসময় এমনই থাকি। তখন জোসেফও তাকে নিয়ে মজা করতে থাকে আর পার্ককে প্রশ্ন করে যে বেলাকে কেমন লাগছে। পার্ক এখানে বলে অনেকটাই ফালতু লাগছে, ওর রুচি আর আমার রুচি একদম আলাদা। এখানে অনেক বেশি মন খারাপ হয় বেলার। তখন বাহিরে যাওয়ার পর বেলা বলে আমি যে মন খারাপের অ্যাক্টিংটা করেছি এটা কেমন ছিল, কেউ যাতে আমাদের রিলেশনের কথা বুঝতে না পারে যার কারণে আমি এমন অ্যাক্টিং করেছি, ভালো লেগেছে তো অ্যাক্টিংটা? তখন সেও হ্যাঁ বুদ্ধক উত্তর দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই যে র এজেন্ট একজন খারাপ এজেন্টের সাথে মিলেছিল, যার কারণে ওই খারাপ এজেন্টই সব তথ্য পেয়ে যেত ভালো এজেন্টদের। এদিকে আমরা দেখতে পাই সে ওই আংটির বিষয়ে জেনে গিয়েছিল। অন্যদিকে ওই গোল্ড ফিঙ্গারটিকে দেখতে পাই যে কিনা তার মেয়ের রুমে ওই আংটিটি খুঁজছিল। গোল্ড ফিঙ্গারকে আপনারা তো খুব ভালো করেই জানেন, বেলার বাবা। বেলার বাবা পার্ককে তার সাথে দেখা করার জন্য ডাকে। তখন পার্ক চলে আসে বেলার বাবার সাথে দেখা করার জন্য। বেলার বাবা বলে যে তোমরা তো কিছুদিন পর বিয়ে করতে চলেছো, তাহলে কি তোমরা কোনো আংটি অদল বদল করেছো বা রিং সেরিমনি করেছো কি না? এটা শোনার পর পার্ক খুব ভালোভাবেই বুঝে যায় যে সে ওই আংটির কথা বলছে। এখানে পার্ক সাফ সাফা না করে দেয় যে না আমাদের মধ্যে তেমন কোনো কিছু হয়নি। অন্যদিকে আমরা জেমস এবং বেলাকে দেখতে পাই, তারা একসাথে বসে নাস্তা করছিল। জেমস বেলাকে বলে দেখো আমি জানি পার্ক অনেক ভালো, কিন্তু তুমি একটু তাকে যাচাই করে নিও, কারণ ছেলে তো, ছেলেদের মনের কথা বোঝা যায় না, যার কারণে আমি বলছি তোমাকে তুমি একটু যাচাই করে নিও আর 1 বছর পর্যন্ত তোমার টুটের কাছে তাকে আসতে দিও না। এটা শোনার পর বেলা অনেক ইমোশনাল হয়ে কান্না করে দেয়। এই তার কান্না দেখে বুঝে যায় জেমস যে তাদের মধ্যে অনেক সিরিয়াস কোনো কিছু হয়ে গিয়েছে। তখন সে বলে সমস্যা নেই, হয়ে গিয়েছে তো আর কোনো কিছু করার নেই, কিন্তু তুমি এখন সাবধানে থেকো আর যেহেতু ছেলে মানুষ তাদেরকে একটু যাচাই করে নেওয়াই ভালো, না হয় পরে পস্তাতে হয়। তুমি চিন্তা করো না, তোমার বিয়ের অনুষ্ঠানের সব দায়িত্ব বা সব কিছু আমিই নিব আর সব খরচও আমি বহন করব, যেহেতু আমি তোমার বড় ভাই। অন্যদিকে বেলার ফ্রেন্ড বেলাকে কল করে বলে যে বাসায় চুরি হয়ে গিয়েছে, তাড়াতাড়ি আসার জন্য। সেখানে আমরা দেখতে পাই গোল্ড ফিঙ্গারও চলে এসেছিল, সাথে পার্ক এবং বেলাও আসে। তারা দেখতে পায় তাদের রুম অনেকটাই আওলা চাওলা ছিল, কিন্তু রুম থেকে কোনো কিছুই চুরি হয়নি। এটা শোনার পর বেলার বাবা বলে তোমাকে যে আমি আংটিটা দিয়েছিলাম সেটা কি তুমি সেফে রেখেছো? তখন বেলা বলে বাবা তুমি আমাকে বারবার এটার কথা কেন জিজ্ঞেস করছো, আমি তো এটা আমার বাসায় রাখিনি। তখন আমরা পার্ককে দেখতে পাই যে কিনা চিন্তা করে বেলার বাসার বাইরে সে একটি কালো রঙের গাড়ি দেখেছিল, হয়তো এটাতে করে কেউ এসেছিল। সে বাইরে গিয়ে আর গাড়িটি খুঁজে পায় না। তখন সে তার এজেন্টের সাথে এই বিষয়ে কথা বলে। তখন সে বলে সমস্যা নেই, তুমি সাবধানে থেকো। তখন সে বলে বেলার উপর নজর রাখতে হবে, তাই আমি 24 ঘন্টা বেলার কাছেই থাকবো। সে তার গাড়িটি গোল করে বেলার বাসার উদ্দেশ্যে রওনা হয়। এখানে র এজেন্ট মনে মনে ভাবতে থাকে এবার একটু বেশি হয়ে যাচ্ছে, এই ছেলে কি করবে আল্লাহ ভালো জানে। অন্যদিকে আমরা দেখতে পাই পার্ক বেলার বাসায় এসে গিয়েছে আর তার বাসায় ঘুমায়। সকালে তাকে ড্রাইভ করে অফিসে নিয়ে যায়। বেলার এতে একটু বেশি বেশি মনে হলেও সে আনন্দ উপভোগ করতে থাকে, কারণ সে মনে করতে থাকে পার্ক তাকে অনেক বেশি ভালোবাসে। গোল্ড ফিঙ্গার মানে বেলার বাবাকে আমরা দেখতে পাই যে র এজেন্টের বড় একজন অফিসারের সাথে মিটিং করছিল। ওই অফিসারটি তাকে বলে তুমি কত টাকার বিনিময়ে ওই আংটিটা আমাকে দিবে? তখন সে 1 মিলিয়ন বলে, তারপর সেটাকে বাড়িয়ে 100 মিলিয়ন বলে। তারপর সে চিন্তা করে যে হয়তো এটা দিয়েও হবে না। তখন সে স্যামের কাছে চলে যায়। স্যামকে গিয়ে বলে আমি জানি আপনি ওই আংটিটা খুঁজছেন, ওই আংটিটা আমার কাছে আছে, আপনি যদি ওই আংটিটা নিতে চান তাহলে আমাকে 1 বিলিয়ন দিয়ে দিন। তখন ওই লোকটি রাজি হয়ে যায় আর বলে 1 বিলিয়ন না 2 বিলিয়ন টাকা দিয়ে দিব। তখন বেলার বাবা বলে আমার কাছে তো এই আংটিটা এখন নেই, আমি কিছুদিন পর আপনাকে এনে দিব। তখন আমরা দেখতে পাই সেম বেলার বাবাকে একটি অনেক সুন্দর আর দামি ঘড়ি গিফট করে। এটা পাওয়ার পর বেলার বাবা অনেক খুশি হয়ে যায়।
সেম বলে আমি ঘড়ি তো গিফট করেছি ভালো কথা, কিন্তু যদি আমার ওই আংটিটা না পাই তাহলে তোমার হাত সহ ঘড়িটাকেও রেখে দিব, আর তোমাকে আমি বেঁচে ফিরতে দিব কিনা এটাও অনেক বেশি সন্দেহ আছে, যার কারণে আমার সাথে বেইমানি করার চিন্তাও করো না। অন্যদিকে সবাইকে আমরা জেমসের বাসায় ডিনার করতে দেখি। তখন বেলার বাবা জেমসকে বলে তুমি আমার কাছে কিছু টাকা ইনভেস্ট করো, তার পরিবর্তে তোমাকে আমি অনেক টাকা ফিরিয়ে দিব। বেলা তার বাবাকে বাইরে ডেকে বলে যে বাবা তুমি কি ভুলে গিয়েছো কিছু বছর আগে তুমি আমার সাথে কি করেছিলে। তখন সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখতে পাই বেলার গ্র্যান্ডফাদার যেদিন মারা গিয়েছিল ওই দিন সবাই বেলার বাবাকে খুঁজতে আসে, কারণ বেলার বাবার কাছে তারা টাকা পেত। অন্যদিকে আমরা দেখতে পাই তারা বেলার বাবাকে না পেয়ে বেলাকে অনেক বাজেভাবে মারে। বেলার বাবা দূর থেকে এই সব কিছু দেখছিল, কিন্তু বেলাকে সেভ করতে না আসে সে নিজেই পালিয়ে যায়। বেলা এখানে কান্না করতে করতে বলে যে বাবা তুমি আমার জীবন থেকে চলে যাও, তুমি আমার জীবনে থাকলে আমার জীবন অতিষ্ঠ হয়ে যাবে। এই সব দেখে পার্ক তাকে মাথা ঠান্ডা করার জন্য একটি বাইরে নিয়ে যায়। সেখানে বেলা অনেক বেশি ড্রিঙ্ক করে, তার সাথে ঘটে যাওয়া সব কষ্টের কথা পার্ককে বলে এবং সে ড্রিঙ্ক করে মাতাল হয়ে যায়, আর পার্ক তাকে বাসায় পৌঁছে দেয়। এখানে পার্কের একটু সন্দেহ হয়, যার কারণে সে এখান থেকে বের হয়েই চলে যায় বেলার দাদার মেমোরিয়ালে, যেখানে গিয়ে সে ওই আংটিটাকেও পেয়ে যায়। পরদিন পার্ক বেলার বাবার সাথে দেখা করে। তখন বেলার বাবা তার ঘড়িটাকে দেখিয়ে বলে যে স্যাম এটা আমাকে গিফট করেছে, যে কিনা অনেক বড় ব্যবসায়ী, দেখো এই ঘড়িটা অনেক দামি। তখন আমরা দেখতে পাই পার্ক ওই ঘড়িটা হাতে নেয় এবং হাতে নেওয়ার পর সে বুঝে যায় স্যাম তাদের সব কথা শুনছিল, আর সে হয়তো কোনো কিছু প্ল্যান করে রেখেছে, যার কারণে সে ওই ঘড়িটাকে মদের বোতলে ফেলে দেয় আর ঘড়িটা নষ্ট হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই স্যামের কাছে ওই নোটিফিকেশন চলে যায়। তখন সাথে সাথে এখান থেকে বের হয়ে পার্ক কল করে বেলাকে। এখানে আমরা বেলাকে দেখতে পাই যে কিনা মেমোরিয়ালে এসেছিল। সে এখানে এসে আংটিটা খুঁজে পায় না, আর সে চিন্তায় পড়ে যায়। সে চাচ্ছিল এই আংটিটা তার বাবাকে ফেরত দিয়ে বাবার কাছ থেকে মুক্তি পেয়ে নিবে। তখন আমরা দেখতে পাই যে পার্ক তাকে বলে যে তোমার আশেপাশে কি তুমি কোনো আজব লোককে দেখতে পাচ্ছ? তখন বেলা বলে হ্যাঁ অবশ্যই দেখতে পাচ্ছি। তখন পার্ক বলে যে তুমি এখান থেকে ওয়াশরুমে চলে যাও, আর আমি না হওয়া পর্যন্ত ওয়াশরুম থেকে বের হবে না। পার্ক আরও বলে আমি যে তোমাকে একটি কয়েন দিয়েছিলাম ওই কয়েনটি কি তোমার কাছে আছে? বেলা বলে অবশ্যই আছে। তখন পার্ক বলে যে এই কয়েনটি তোমার কাছে রেখো, কারণ কিছুক্ষণের মধ্যেই তুমি কিডন্যাপ হতে চলেছো, আর এই কয়েনটির মাধ্যমেই আমি তোমাকে খুঁজে বের করতে পারবো। কিন্তু বেলা কোনো কিছু বুঝতে পারে না। তখনই আমরা দেখতে পাই বেলা কিডন্যাপ হয়ে যায় এবং পার্ক এটা ভালোভাবেই বুঝে যায়। পার্ক তার এজেন্টকে কল করে বলে যে বেলা কিডন্যাপ হয়ে গিয়েছে, আপনি তার জিপিএস চেক করতে থাকুন, তাতে আমি তাকে খুঁজে বের করতে সহজ হবে। তখন তার অফিসার বলে যে আমি পুলিশকে ইনফর্ম করে দিচ্ছি, আপনি একা ওই জায়গায় যাবেন না। কিন্তু এখানে আমরা দেখতে পাই পার্ক একাই যাওয়ার জন্য বেরি হয়ে গিয়ে একটি কন্টেনারের কাছে চলে আসে, আর ওই কন্টেনারের কাছে আসার পর সে একটি বোম পায়। বোম ফিউজ হতে মাত্র 1 মিনিট সময় ছিল। সে বুঝে পাচ্ছিল না যে কী করবে। তখন সে একটি সাদা তার কেটে ফেলে। সাদা তার কাটার পরও বোমটি ফিউজ হয় না। তারপর সে অনেকক্ষণ চিন্তা করার পর অন্য একটি তার কাটে। তারপর আমরা দেখতে পাই যে 16 সেকেন্ড সময় থাকার মধ্যে দিয়ে সে বোমটিকে ডিফিউজ করে দেয়, আর এখানে বোমটি ব্লাস্ট হয় না। তখন আমরা দেখতে পাই একটি কন্টেনারের ভিতরে ঢুকে, আর এই কন্টেনারের ভিতরে সে মনে করে হয়তো বেলা আছে, কিন্তু এখানে আমরা দেখতে পাই বেলার সিসিটিভি ফুটেজ চলছিল, আর কোনো কিছু না। আর ল্যাপটপের উপর তার দেওয়া লাকি চামটাও ছিল। তখন তার ফোনে একটি ফোন আসে। পার্ক ফোন রিসিভ করলেই দেখতে পায় তাকে ব্যাড এজেন্ট কল দিয়েছে। ব্যাড এজেন্ট তাকে বলে যে অনেক ভালো, তুমি 1 মিনিটের মধ্যে একটি বোম ডিফিউজ করে দিয়েছো, কিন্তু তোমাকে বেলার কথা আমরা কখনোই বলবো না যতক্ষণ না পর্যন্ত তুমি আমাদের ফাস্ট রুট কার্ভিং এবং অপশন রিল যদি আমাকে আজ রাতের মধ্যে না এনে দাও তাহলে আমি বেলাকে খুন করে দিব। এটা শোনার পর আমরা দেখতে পাই ল্যাপটপের উপর পার্ক অনেকগুলো গুলি করে। তখন এখানে পুলিশ চলে আসে। তখন এনআইএ অফিসার এসে পার্ককে সেভ করে, বলে ও আমাদের লোক, ওকে মারার কোনো প্রয়োজন নেই। অন্যদিকে আমরা দেখতে পাই যে এনআইএ এজেন্ট ফোন করে বলে পার্ককে এইসব থেকে দূরে রাখো, পার্কের কথা যদি ভাইরাল হয়ে যায় তাহলে আমরা প্রবলেমে পড়ে যাব। অন্যদিকে আমরা সেমকে দেখতে পাই যে কিনা জেনে গিয়েছিল যে জেমসের বডিগার্ড পার্ক হচ্ছে একজন এনআইএ অফিসার, আর এখানে ফার্স্ট টাইম জেমস একটি রোমান্টিক মুভিতে কাজ করবে, যেখানে তার ওয়াইফ টিজাও কাজ করবে। রোমান্টিক মুভি শোনার পর অনেকটাই রাগান্বিত হয়ে যায় স্যাম, কারণ জেমস কখনোই রোমান্টিক মুভি করতো না, এটা তার ফার্স্ট মুভি ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই জেমস রূপচর্চা করতে বিজি ছিল। অন্যদিকে স্যাম তার ফোনে তার ছেলে এবং জেমসের পিকচার দেখে তার ওয়াইফ টিজাকে
টিজাকে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেয়। টিজা কোনো কিছু বলতে যাবে, সে বলে আমি যা বলেছি তাই হবে। অন্যদিকে যে কোম্পানি তাদের মুভিতে টাকা দিচ্ছিল ওই কোম্পানির ডিরেক্টরকে এনে সে মানা করে দেয় মুভিতে টাকা দেওয়ার জন্য। এদিকে আমরা বেলার বাবাকে দেখতে পাই, যে কিনা পার্কের সাথে একটি রেস্টুরেন্টে দেখা করে। সে পার্ককে বলে আমি প্ল্যান করেছি এই রিংটা আমি 3টা বানাবো, 3জন লোকের কাছে দিব আর 3জনের কাছ থেকেই টাকা ইনকাম করব। এটা শোনার পর পার্ক অনেকটাই রাগান্বিত হয়ে যায়। এই বিষয়টা যদি বাইরে জানাজানি হয় বা ভাইরাল হয় তাহলে আপনার কি হবে আপনি কি জানেন? আপনি এমনিতেই জেলে ছিলেন, আরও জেল কেটে কেটে মরতে হবে। আর এমনও আছে আপনাকে ওই লোকগুলো খুন করে দিতে পারে, এটা অনেক ডেঞ্জারাস বিষয়। অন্যদিকে আমরা বেলাকে দেখতে পাই, ওই ব্যাড এজেন্ট বেলাকে বোঝাচ্ছিল আমি তোমাকে সেভ করার জন্য এখানে এনেছি, আসলে আমি খারাপ লোক না, আমি একজন NIA অফিসার। আর খারাপ লোক তো হচ্ছে পার্ক, সে তোমাকে স্বার্থের জন্য ইউজ করছে, সে তোমাকে কখনোই ভালোবাসে না। আর সে তো জেমসকেও তার স্বার্থের জন্য ব্যবহার করছে, তুমি যাচাই করে দেখতে পারো। তখন আমরা দেখতে পাই বেলা চিন্তায় পড়ে যায় আর তার কাছে ফোন চায়, বলে আমাকে যাচাই করার জন্য ফোন দিন। কিন্তু ব্যাড এজেন্ট ফোন দেওয়ার জন্য রাজি হয় না, সে বলে ফোন দেওয়ার কোনো নিয়ম নেই, আমি তোমাকে এখন ফোন দিতে পারবো না। ব্যাড এজেন্ট চলে যাওয়ার পর বেলা তার মাথার ক্লিপ নিয়ে দরজা খোলার চেষ্টা করে এবং সে দরজা খুলতে সাকসেস হয়। তবে বেলা এই জায়গা থেকে বের হতে পারে না, কারণ ব্যাড এজেন্টের লোকরা তাকে নিয়ে বন্দি বানিয়ে রাখে। আর এখানে আমরা দেখতে পাই যে বেলা একটি ফোন চুরি করে নিয়ে এসেছিল। সে এই ফোনের মাধ্যমে জেমসকে কল করে আর বলে দেয় যে আমাকে কিছু লোকেরা কিডন্যাপ করে রেখেছে আর তারা তাদেরকে NIA এজেন্ট বলছে। তখন এখানে ব্যাড এজেন্টের লোকেরা চলে আসে আর বেলা অনেকটা ঘাবড়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই পার্ক জেনে গিয়েছিল এই সবের পিছনে কংগ্রেসম্যানের হাত রয়েছে, যার কারণে সে গিয়ে কংগ্রেসম্যানের লোকদেরকে খুব বাজেভাবে মারতে থাকে আর তাদের শ্যুট করে করে মেরেই ফেলে। লাস্টে সে একজন লোকের দিকে বন্দুক তাক করে বলে যে তাড়াতাড়ি বলে দাও বেলা কোথায়। অন্যদিকে আমরা জেমসকে দেখতে পাই, যে কিনা বেলার কাছে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখন আমাদের দেখানো হয় কংগ্রেস টিমকে নিয়ে তারা পৌঁছে গিয়েছে বেলার আড্ডায়। এই নিউজটি কোনো কারণে ব্যাড এজেন্টের কানে পৌঁছে যায়, যার কারণে তারা বেলাকে নিয়ে এই জায়গা থেকে সরে যায়। আমরা এখানে বুঝতে পারি সব কিছুর পিছনে কংগ্রেসম্যানের হাত রয়েছে আর এই সব কিছু কংগ্রেসম্যান করাচ্ছে। কংগ্রেসম্যানের কথায় NIA হেড অফিসারকে তুলে নিয়ে যাওয়া হয় আর তাকে এখানে অনেক প্রশ্ন করা হয়, কিন্তু সে কোনো কিছুই বলে না, কোনোভাবেই NIA অফিসার মুখ খুলে না। এদিকে আমরা দেখতে পাই পার্কের কাছে একটি কল আসে, তার কাছে ওই জিনিসপত্রগুলো চাওয়া হয় আর এই জন্যই যাচ্ছিল পার্ক তার রুমে। তখন আমরা দেখতে পাই এখানে জেমস চলে আসে, জেমসের মাথায় সে বন্দুক দাগ করে রাখে আর জেমস তাকে প্রশ্ন করে তুমি আসলে কে, আমাকে সত্য কথা বলো। তখন পার্ক বলে যে আমি একজন NIA অফিসার। এটা শোনার পর অনেক বেশি রাগান্বিত হয়ে যায় জেমস, বলে এতদিন ধরে তুমি আমাকে ধোঁকা দিয়ে আসছো। এটা বলে সে টাস করে জেমসের গালে একটি চড় মেরে দেয়, বলে এটা তোমার প্রাপ্য ছিল, আমি তোমাকে ছোটো ভাই মনে করতাম কিন্তু তুমি আমার সাথে এইসব করলে। তখন সে এইসব বাদ দিয়ে বলে চলো আগে আমরা বেলাকে বাঁচাই। এখানে আমরা দেখতে পাই তারা ওই রিং আর কার্বন কপি নিয়ে পৌঁছে যায়। এখানে পার্ক বলে আগে আমাকে বেলাকে দেখাও, তারপর আমি তোমাদের কার্বন কপি দেব, আর সেই রিংটি আগেই দিয়ে দেয়। এখানে আমরা দেখতে পাই যে একজন বেলাকে বন্দুক তাক করে রেখেছিল। তখনই উইন্ডো গ্লাস ভেঙে তাড়াতাড়ি চলে আসে পার্ক আর এটা সে হিরোর মতো এন্ট্রি নেয়। এই এন্ট্রিটা আমার কাছে জোস লেগেছে। এখানে অনেক সময় ধরে ফাইটিং সিন চলতে থাকে। পার্ক এখানে অনেক সুন্দর করে ফাইটিং করছিল, সে প্রত্যেকটি লোককে আহত করে ফেলছিল, কিন্তু এক পর্যায়ে এসে পার্ককে ছুরি মেরে দেয় একটি লোক। পার্কের শরীর থেকে অনেক বেশি রক্ত পড়ে, এটা দেখে অনেকটাই কষ্ট পায় বেলা, কিন্তু সে তো কোনো কিছু করতে পারতো না, তার মুখ বাঁধা ছিল। এইসব নিয়েও পার্ক মারামারি করতে থাকে। মারামারির এক পর্যায়ে সে একটি লোককে মেরে দিবে, তখন বেলা না করার কারণে সে মারে না। এদিকে বেলার মুখটি খুলে দেওয়া হয়। আমরা অন্যদিক থেকে শব্দ শুনতে পাই জেমসের মারামারির। জেমস অনেকটাই ঘায়েল হয়ে গিয়েছিল, কারণ তার সাথে অনেকগুলো লোক একসাথে ফাইট করছিল। তখন সেখানে চলে আসে পার্ক চলে আসে, তারা দুইজন অনেক বেশি মারামারি করে। তখনই দেখানো হয় যে পুলিশও এখানে চলে এসেছিল, তারা ব্যাড এজেন্টের লোকদেরকে ধরে নিয়ে যায়। এদিকে জেমস এসে বেলার হাতের বাঁধন করে দেয় এবং বেলার হাতে দাগ পড়ে যাওয়ায় সে চিন্তিত হয়ে তাকে হসপিটালে অ্যাডমিট করে দেয়। হসপিটালে থাকা অবস্থায় আমরা দেখতে পাই যে NIA এজেন্ট আসে তাদের কাছ থেকে সিগনেচার নেওয়ার জন্য, যাতে তারা এই বিষয়গুলো বাহিরের মানুষ না জানতে পারে। বেলা এখানে বলে আমি ফার্স্টে পার্কের সাথে দেখা করব, তারপর সাইন করব। এখানে আমরা দেখতে পাই বেলা এবং পার্ক একসাথে বসেছিল। বেলার মনে অনেকগুলো প্রশ্ন ছিল, পার্ক এখানে উত্তর দিয়ে দেয়, বলে যে আমি এতদিন ধরে একটি মিশনে ছিলাম আর এখন আমার মিশন শেষ হয়ে গিয়েছে, হয়তো আমি এখন গায়েব হয়ে যাব। তখন বেলা বলে যে তার মানে তুমি এতদিন ধরে আমার সাথে অ্যাক্টিং করেছিলে। তখন পার্ক বলে যে তুমি এই পেপারে সাইন করে দাও।
আমার আর বলার কোনো কিছু নেই। বেলা এখানে বলে, তাহলে তুমি এতদিন আমার সাথে কেন নাটক করলে? আচ্ছা তুমি এখন বাসায় যাও, বাসায় গিয়ে রেস্ট করো, আমরা কাল সকালে এই বিষয় নিয়ে কথা বলবো। আমি এখন এই বিষয় নিয়ে আর কথা বলতে চাই না, তুমি একটু চিন্তা করে তারপর আমাকে জানিও। এখানে বেলা তার বাসায় চলে আসে। তার বাবা তার জন্য অনেকটাই চিন্তিত ছিল। বেলার বাবা বলে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? বেলা বলে, আমি অফিসে ছিলাম, কিন্তু তোমার এই রিংয়ের কথা ভুলে যেতে হবে, কারণ এই রিং আমি তোমাকে দিতে পারবো না। বেলার বাবা বলে, তুই জানিস এই রিংয়ের জন্য আমি কত টাকা নিয়ে রেখেছি, আর ওই টাকা দিয়ে আমি তোর জন্য একটি বড় বাসা কিনে দিব। তখন বেলা বলে যে এই রিংটা আপনার ছিল না, আপনি কেন বুঝতে পারছেন না? এই রিংটার জন্য আপনার জানের অনেক ক্ষতি হতে পারে, প্লিজ আপনি এই রিংটার কথা ভুলে যান। বেলা রুমে বসে বসে পার্কের কথা চিন্তা করতে থাকে। অন্যদিকে আমরা পার্ককে দেখতে পাই, তারও সেম অবস্থা ছিল, সে বেলার কথা চিন্তা করে। পরদিন সকালে বেলা চলে আসে পার্কের বাসায়, কিন্তু সে ওই জায়গাটা খালি দেখতে পায়, এখানে কোনো কিছুই ছিল না। বেলা বলে যে থ্যাংক ইউ বলার তো একটি সুযোগ দিতে পারতে, আমাকে সরি বলে তো যেতে পারতে, এটা সুযোগও দিলে না। সে ফোন করে ফোন সুইচ অফ দেখায়, সে কান্না করতে শুরু করে। আর তার কান্না দেখে এদিকে আমরা দেখতে পাই পার্কও কান্না করে। অন্যদিকে আমাদের জেমসকে দেখানো হয়, যে কিনা অনেক ব্যথা পেয়েছিল ওই দিন ফাইটের কারণে। তার টিম মেম্বারগুলো তাকে বলতে থাকে যে কি হয়েছে আপনার, আর আপনি কোথা থেকে এইসব ব্যথা পেয়েছেন। সে বলে ব্যথা পেয়েছি যে কোনো ওয়েতে, কিন্তু সে বলতে পারে না, কারণ সে তো ওই যে জেমস বলে পার্ক আর কাছে আসবে না। এটা শোনার পর সবাই ভেবে নেয় পার্ক হয়তো জেমসকে মেরেছে। জেমস বলে, না তোমরা যা ভাবছো তা না, পার্ক আমাকে মারেনি। কিন্তু এই কথাটা কেউই বিশ্বাস করতে চায় না। সবাই মনে মনে ভাবনা চিন্তা করে নিয়েছিল যে পার্কই হয়তো জেমসকে মেরেছে, কারণ তাদের মধ্যে হয়তো কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল। তখনই এন্ট্রি হয় বেলার। বেলা জেমসকে এসে বলে, পার্ক আমার সাথে এটা কীভাবে করতে পারে? তখন জেমস বলে, তুমি পার্ককে ভুলে যাও, কারণ তোমাদের দুজনের রাস্তা আলাদা। বেলা বলে যে আমাকে সরি বলার সুযোগটা তো দিতে পারতো, ও তো আমাকে কোনো কিছু না বলেই চলে গেল, আমাকে একটা বন্দুক কিনে দাও, তাকে পেলে আমি খুন করে দেব। এখানে জেমস তাকে ভালোভাবেই বোঝায়। অন্যদিকে আমরা একজন বৃদ্ধ লোককে দেখতে পাই, যে কিনা অনেক সুন্দরী একজন মহিলাকে নিয়ে রাশিয়াতে এসেছিল। সে তাদের কাছ থেকে তার ফিঙ্গার দেখিয়ে একটি কার্ড নেয়। ব্ল্যাক কার্ডটি ছিল ওই পার্টির, যে ব্ল্যাক পার্টি হতে যাচ্ছিল। এদিকে আমাদের আরেকটি টুইস্ট রিভিল করা হয়। রুমের ভিতরে ওই ওল্ড ম্যান আসার পর দেখি ওই ওল্ড ম্যান মাস্ক খোলার পর আমরা বুঝতে পারি এটা ছিল পার্ক এই পার্টি অ্যাটেন্ড করার জন্য বৃদ্ধ লোকের বেশ নিয়েছিল। পরদিন আমরা দেখতে পাই পার্ক কোরিয়ায় চলে এসেছিল। আসার পর সে ওই কার্ডটি খুলে, এর মধ্যে একটি পেন ড্রাইভ ছিল। পেন ড্রাইভটি যখন লাগায়, ওই পেন ড্রাইভে একটি ব্যাংক অ্যাকাউন্ট ছিল, যার মাধ্যমে তাদের 5 মিলিয়ন টাকা দিতে হবে, আর এই 5 মিলিয়ন টাকার বিনিময়ে তারা পার্টি অ্যাটেন্ড করতে হবে। এনআইএ অফিসারদের জন্য তো 5 মিলিয়ন অনেক বেশি ছিল, তারপরও তারা অ্যারেঞ্জ করার চেষ্টা করে। অন্যদিকে আমরা ওই ব্যাড অফিসারটিকে দেখতে পাই, যাকে অনেক জিজ্ঞাসাবাদ করার পরও মুখ খুলে না। তার হাতের অ্যাঙ্গেলগুলো দেখে পার্ক কোনো কিছু ভাবতে থাকে, যে সে হয়তো এটা দিয়ে কোনো কিছু ইশারা করছে বা কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে। আসলে এটাকে ডিকোড করে দেখা যায় যে সে একটি জায়গার নাম লিখেছে, আর এই জায়গার নামটা কি এটা খোঁজার জন্য সে তার অফিসারকে দিয়ে দেয়। এখানে আমরা বুঝতে পারি যে পার্ক অনেক ইন্টেলিজেন্ট ছিল। পার্কের সহকর্মী চলে যায় ওই লোকটিকে খোঁজার জন্য। এদিকে জেমস আসে পার্কের সাথে দেখা করার জন্য। জেমস পার্কে বলে, তোমাকে এনআইএ যত টাকা বেতন দেয় তার চেয়ে 2 ডাবল বেতন আমি দিব, তুমি আমার সাথে চলো, কারণ আমি তোমাকে অনেক বেশি মিস করি। শুধু আমি না, বেলাও তোমাকে অনেক বেশি মিস করে, তুমি আমাদের সাথে চলে আসো। কিন্তু পার্ক এটাই রাজি হয় না, বলে আপনারা আজ এসেছেন আর কোনোদিন এখানে আসবেন না। অন্যদিকে আমরা পার্কের সিনিয়র অফিসারকে দেখতে পাই, যে কিনা কল করে বলে যে আমাদের একজন এনআইএ অফিসার মারা গিয়েছে, আর তার লাশ এখানে পাওয়া গেছে। আমি মিডিয়াকে নিউজ দিয়ে দিয়েছি, যাতে এখানে কংগ্রেসম্যান নিজের নাক না গলাতে পারে। তারপরও তাকে বলা যায় না, সে তো নাক গলাতে পারে। এদিকে সিন শিফট করে স্যামের কাছে নিয়ে আসা হয়। স্যাম বসে বসে আফসোস করছিল, কারণ ব্যাটম্যান তার কোনো লাভ করেনি ক্ষতি ছাড়া। ব্যাটম্যানকে সে কার্বন কফি আনার জন্য বলেছিল, কিন্তু সে এটা তো এনে দিতে পারেনি, উল্টো ওই লোকের লাশের কথা বলে দিয়েছে যাকে তারা মেরেছিল। এখানে আমরা দেখতে পাই যে স্যামের কাছে কংগ্রেসম্যান কল করে বলে যে তুমি টেনশন করো না, কারণ এটা নর্মালি মার্ডার কেস, এটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে, তারপর সব কিছু নর্মাল হয়ে যাবে। অন্যদিকে গোল্ড ফিঙ্গারকে ফাঁসিয়ে দেওয়া হয় এজেন্ট ইয়ুংয়ের হত্যা মামলায়। গোল্ড ফিঙ্গারকে এটা তো আমি খুব ভালো করেই জানি, বেলার বাবা। অন্যদিকে আমরা দেখতে পাই বেলা এবং জেমস চলে গিয়েছিল একটি এজেন্টের সাথে কথা বলার জন্য। এখানে এজেন্টটি বলে যে আমরা কোনো কিছু করতে পারবো না, কারণ মামলা এখন পুলিশ সামলাচ্ছে। বেলা বলে আমার বাবা নির্দোষ। তখন এজেন্টটি বলে আপনার বাবা যদি নির্দোষ হয়ে থাকে তাহলে খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না।
অন্যদিকে পার্ক চলে যায় ওই বেড এজেন্টের সাথে কথা বলার জন্য। সে বেড এজেন্টকে বলে যে তুমি আমাদের ইয়ংয়ের লাশের ঠিকানা দিয়েছো কেন? তখন বেডম্যান বলে আমি যখন মামলায় ফেসে গিয়েছিলাম তখন আমাকে কংগ্রেসম্যান বা সেম কেউই হেল্প করেনি। আমি এখন তোমাকে হেল্প করার জন্য রাজি আছি, তার পরিবর্তে তোমাকে আমার একটি কাজ করে দিতে হবে। আমি একজনকে মারাতে চাই আর তাকে মারাতে আমাকে হেল্প করতে হবে। এখানে কাকে মারানোর কথা বলা হয়েছে এটা আমাদের পরে জানানো হবে। অন্যদিকে আমরা কংগ্রেসম্যান এবং সেমকে দেখতে পাই। তারা তো চুপচাপ বসার লোক ছিল না, তারা প্ল্যান করতে থাকে কিভাবে কি করবে। তারা প্ল্যান করে পার্কের সিনিয়র অফিসারকে একটি মামলায় ফাঁসিয়ে দেয়, যার কারণে সে জেলবন্দি থাকে। তার জুনিয়র অফিসারকেও করাপশন কেসে ভিতরে ঢুকিয়ে রাখা হয়, যার কারণে পার্ক একদম একা হয়ে গিয়েছিল, তার কোনো কিছু করার ছিল না। অন্যদিকে আমরা দেখতে পাই যে ওই ব্যাটম্যান পালিয়ে গিয়েছিল। সিন শিফট করে আমাদের বেলা এবং জেমসকে দেখানো হয়। বেলা অনেক বেশি কষ্ট পাচ্ছিল তার বাবার জন্য। জেমস এখানে বলে যে আমি তোমাকে একজন লয়ারের কাছে নিয়ে যাব। জেমস বেলাকে নিয়ে একটি জায়গায় আসে। আমরা দেখতে পাই জেমস বেলাকে পার্কের কাছে নিয়ে এসেছে। পার্ককে দেখার পর জেমস মারতে চায় কিন্তু তাকে মারতে পারে না। তারপর তার পরিস্থিতির কথা সব কিছু পার্ককে খুলে বলে। পার্ক হেল্প করার বদলে তার কাছ থেকে টাকা চায়, বলে 5 মিলিয়ন টাকা দিলে আমি হেল্প করতে পারবো। তখন আমরা দেখতে পাই যে জেমস টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায়। সে বলে সমস্যা নেই, আমি টাকা দিয়ে দিব। পার্ক এখানে বলে 5 মিলিয়ন টাকা না, 5 মিলিয়ন US ডলার। এটা শোনার পর জেমসের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তারপরে সে বলে বেলা যেহেতু আমার বোন, আমরা তো পরিবারের জন্যই টাকা ইনকাম করি, আমার পরিবারকে বাঁচাতে আমি অবশ্যই টাকা দিতে রাজি আছি, আমার টাকা দেওয়াতে কোনো সমস্যা নেই, তুমি আমাদের কাজটি ঠিকঠাকভাবে করে দিবে। এখানে কোনোভাবেই বেলা রাজি হতে চায় না, কারণ এখানে অনেক বড় একটি অ্যামাউন্টে টাকার কথা বলা হয়েছিল। এখানে আমাদের এই সিনটি কাট করে দেওয়া হয়। পরের সিনে আমরা কংগ্রেসম্যানকে দেখতে পাই, যে কিনা জুনিয়র অফিসারকে টাকার লোভ দেখিয়ে বলছে আমার সাথে চলে আসো। আর সেম সিনিয়র অফিসারকে বলছিল যে তুমি আমার সাথে কাজ করো, তাহলে তোমার অনেক লাভ হবে, তুমি আমাকে কার্বন কপিটা দিয়ে দাও, তাহলে আমি তোমাকে হেল্প করতে পারবো। অন্যদিকে আমরা জেমস এবং বেলাকে দেখতে পাই। জেমস তো টাকা দেওয়ার জন্য রাজি ছিল কিন্তু বেলা রাজি ছিল না। সে বলে আমরা একটা এগ্রিমেন্ট সাইন করাতে পারি ওকে দিয়ে, তাহলে আমি ওকে বিশ্বাস করতে পারবো। এখানে আমরা দেখতে পাই যে সে একটি কাগজের মধ্যে কিছু লিখে নিয়ে গিয়েছে আর বলছিল যে তুমি যদি আমাদের কাজ জয়েন করো তাহলে আমরা তোমাকে টাকা দিতে রাজি আছি। পার্কের এখানে কোনো কিছুর করার ছিল না, কারণ এই মুহূর্তে তাকে এতগুলো টাকা কেউ দিতে পারতো না, যার কারণে সে তার কথায় রাজি হয়ে যায় আর পেপারে সাইন করে দেয়। পরদিন থেকে আমরা দেখতে পাই যে নর্মালি সে বডিগার্ডের মতো চলে এসেছে জেমসের বাসায়। অন্যদিকে আমাদের ব্ল্যাক অকশন পার্টিটা দেখানো হয়, যেখানে ওই আংটি থাকার কারণে তারা খুব সহজভাবে পৌঁছে গিয়েছিল। তাদের উপর নজর রাখছিল পার্ক সব কিছু সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখছিল। এখানে বোট কার্ভিং হবে আর এই কার্ভিংটা কেনার জন্যই তারা এখানে এসেছিল। এখানে আমরা দেখতে পাই যে তারা একটি পিন দিয়ে টাকা ইনভেস্ট করতে পারবে, যে যত বেশি টাকা দিয়ে এটা কিনতে পারবে সে হবে উইনার। এখানে আমরা দেখতে পাই যে সেম একজন লোককে পাঠিয়েছিল এই কাজটি করার জন্য। জেমস আর ওই লোকটির মধ্যে কম্পিটিশন হতে শুরু করে। 1 লাখ থেকে শুরু হয়, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ। 4 লাখকে গিয়ে আটকে যায় সেম। সে খুব চিন্তায় পড়ে যায় যে এখন কি করবে, 5 লাখের চেয়ে বেশি যদি বলে দেয় তাহলে তো তারা কোনো কিছু করতে পারবে না। তখন আমরা দেখতে পাই যে বেলার একটি কথা মনে হয়। বেলাকে পার্ক প্ল্যান 2 দিয়েছিল, বলছিল এই ডিভাইসটা যদি তুমি ওই লোকটির সামনে গিয়ে ধরে রাখো তাহলে 1 মিনিটের মধ্যে তার ডিভাইসগুলো কাজ করা বন্ধ করে দিবে আর এটা 1 মিটার পর্যন্ত কাজ করবে। এখানে আমরা দেখতে পাই বেলা সেম কাজ করে ওই লোকের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আর এখানে আমরা দেখতে পাই যে সিসিটিভি দেখে সব কিছু দেখছিল পার্ক, আর এখানেও তারা 5 লাখ টাকা দিয়ে দেয়, কিন্তু ওই লোকটি আর কোনো কিছু করতে পারে না। আর এখানে তারা বেলাকে সরানোর অনেক চেষ্টা করে কিন্তু বেলা সরতে চায় না, বলে আমার কিছু কথা বলার আছে, যার কারণে আমি এখানে দাঁড়িয়ে থাকবো। লোকগুলো তাকে জোর করে সরানোর চেষ্টা করে কিন্তু সে এখান থেকে সরে না। আর এর মধ্যে দিয়ে উইনার হয়ে যায় জেমস। তারা তো অনেক বেশি খুশি ছিল। ওই আংটিটা দেখিয়ে তারা একটি রুমের চাবি পায়। ওই রুমের চাবি নিয়ে তারা ওই ব্রিফকেসটি আনার জন্য যায়। বেলা রুমে ঢোকার সাথে সাথেই আমরা দেখতে পাই এখানে সেমের লোকজন ছিল। পার্ক এখানে চলে আসে বেলাকে বাঁচানোর জন্য। তাদের মধ্যে অনেক ফাইট হয়। এখানে আমরা ওই ব্যাট এজেন্টটিকে দেখতে পাই যে কিনা ব্যাগটি নিয়ে চলে এসেছিল আর সেম তার কাছ থেকে ব্যাগ চায়। তখনই আমরা দেখতে পাই যে
পার্ক সেমের লোকজনের সাথে মারামারি করে আর ব্যাটম্যান চলে যায় সিসিটিভি ক্যামেরার বাহিরে। এখানে আমরা দেখতে পাই যে পার্কের কাছে দিয়ে দেয় ওই ব্রিফকেসটা ব্যাটম্যান। আর এখানে আমাদের সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। ব্যাটম্যান স্যামকে বলেছিল আমার কথা অনুযায়ী যদি একটি লোককে তুমি মেরে দিতে পারো তাহলে আমি তোমার সব কাজ করতে রাজি আছি, আর বেলার বাবার বিরুদ্ধে আমি তোমাকে সব প্রমাণ দিয়ে দিব। আর ওই রুমে আসলে ওই লোকটি বেলার কাছে একটি পেনড্রাইভ দেয়, যে পেনড্রাইভে তার বাবার বিরুদ্ধে প্রমাণ ছিল আর তার বাবাকে বাঁচাতে পারতো বেলা। এদিকে আমরা দেখতে পাই যে পার্ক ওই ব্রিফকেসটি নিয়ে বাইকে করে পালানোর চেষ্টা করে। তখন ব্যাটম্যান তার পিছু করতে শুরু করে। আসলে এটা প্ল্যান করেছিল যাতে স্যামের লোকজন বুঝতে পারে তারা তাদেরকে ফলো করছে। তখনই আমরা দেখতে পাই যে ব্যাটম্যানের গাড়িটি বাস্ট হয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি এটা আসলে প্ল্যান ছিল পার্কের। পার্ক তো আগেও এইরকম ঘটনাগুলো ঘটিয়েছে, এখানে হয়তো সে জীবিতই ছিল, সে আড়ালে গিয়ে ভালোভাবে জীবনযাপন করার জন্য পার্ক এই প্ল্যান করেছিল। অন্যদিকে সেম নিউজে দেখতে পাই যে ব্যাটম্যান মারা গিয়েছে। এটা দেখার পর সে অনেকটাই অবাক হয়ে যায়। সেম রাগে গ্লাসটি ডিল মেরে ভেঙে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই যে এটা পুরো নিউজ কভার হয়ে গিয়েছিল, সবাই শুধু বলছিল যে ব্যাটম্যান মারা গিয়েছে। এদিকে আমরা ব্যাটম্যানকে দেখতে পাই পার্কের সাথে। সে বলছিল আমি আসলে ভালো মানুষ, আমি এত খারাপ মানুষ না, আমারও লাইফ আছে, আমার একটি বাচ্চা আছে, যার কারণে আমি আমার বাচ্চা আর ওয়াইফের জন্য বাঁচতে চাই। এখানে আমরা একজন প্রতিবন্ধী বাচ্চাকে দেখতে পাই যেটা কিনা ব্যাটম্যানের বাচ্চা ছিল। ব্যাটম্যান তাদেরকে পুরো দুনিয়া থেকে লুকিয়ে রেখেছিল, আর কেউ জানতো না যে ব্যাটম্যানের বাচ্চা বউ আছে। আমার যে বউ বাচ্চা আছে সেম বা কংগ্রেসম্যান কেউই জানে না। তারা জানলে হয়তো এতদিনে তাদেরকে আটক করে আমাকে ব্ল্যাকমেল করতো বা আমার কাছ থেকে অনেক কাজ উদ্ধার করে নিত। এটা শোনার পর পার্কের অনেক কষ্ট হয়, কারণ সে তো মানুষই ছিল। ব্যাট এজেন্টের লাইফ স্টোরি পার্ক এসে বেলা এবং জেমসকে বলছিল। তখন এটা বেলা বিশ্বাস করতে চায় না, কারণ পার্ক তো সবসময় মিথ্যা কথা বলে এসেছে। এখানে আমরা দেখতে পাই ওই উড কার্ভিংটাকে খোলা হয় আর চাবির দ্বিতীয় অংশটাও তারা পেয়ে যায়। এখানে পার্ক বলে যে এই দুটোটার মূল্য হচ্ছে 4 লাখ টাকা। তখন বেলা বলে যে আরও তো 1 লাখ টাকার শর্ট থেকে যায়। তখন পার্ক বলে যে আমি ওই টাকাটা পেইড করে দিব, কারণ আমি তোমাদের কাছ থেকে দায় নিয়েছি, আমি পুরোপুরি টাকাটা নেইনি। এটা শোনার পর বেলা তার দিকে অবাক হয়ে তাকায়। জেমসের ওই বুট কার্ভিংয়ের প্রতি একটু বেশি মায়া হয়ে যায়, যার কারণে সে তার পাশে নিয়ে ওইগুলোকে ঘুমায়। এমনটা করার আরেকটি কারণ ছিল এর মধ্যে দিয়েই সে টাকাগুলো ফেরত পাবে। অন্যদিকে পার্ক এনআইএ অফিসারকে ওই পেনড্রাইভটি দিয়ে দেয়, যে পেনড্রাইভে বেলার বাবার বিরুদ্ধে প্রমাণ ছিল, আর এই প্রমাণের মাধ্যমেই বেলার বাবাকে চালানো সম্ভব হবে। পার্ক এখানে বলে এখন আমাকে থার্ড বোর্ড কার্ভিংটি খুঁজে বের করতে হবে। তখন সিনিয়র অফিসার বলে এটা তোমাকে করতে হবে না, কারণ আমাদের সিনিয়র অফিসার অলরেডি এটা করার জন্য চলে গিয়েছে। অন্যদিকে সেম এবং কংগ্রেসম্যানকে দেখানো হয়, তারা আলোচনা করছিল যদি তারা এনআইএ টিমটিকে তাদের হাতের মুঠোয় আনতে পারে তাহলেই হবে। দুইজন এনআইএ অফিসারকে তো তারা ফাঁসিয়ে দিয়েছে, এখন তাদের একজন এনআইএ অফিসার এনআইএর হেড হিসাবে ঘোষণা করতে হবে, তাহলেই তারা এই সব কিছু জিততে পারবে আর কার্বন কপিটা পেতে পারে। এদিকে আমরা দেখতে পাই যে ওই জুনিয়র অফিসারের বিরুদ্ধে যে করাপশনের মামলাটা লেগেছিল এটা এখনও শেষ হয়নি, যার কারণে সে এখনও জেলে ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এখানে কিছু লোক আসে, আর ওই ব্যাটম্যানের সিসিটিভি ক্যামেরা 30 মিনিটের বন্ধ হওয়ার অভিযোগ তার উপরে ওঠে, কিন্তু এখানে সে বলতে পারে না যে পার্ক এই কাজটি করিয়েছিল। যদি সে পার্কের নাম নেয় তাহলে তো এখানে পার্ক ফেসে যাবে। সে চাচ্ছিল না অন্য আরেকজনকে ফাঁসাতে। এদিকে আমরা কংগ্রেসম্যানকে দেখতে পাই যে কিনা ভাষণ দিচ্ছিল। সে বলে দেশের যত ঝামেলা হয়, করাপশন কেস হয় বা অন্যান্য ঝামেলাগুলো হয়, মার্ডার মিস্ট্রি, সব কিছু দেখার দায়িত্ব হচ্ছে এনআইএর অফিসারের। সে ইনডাইরেক্টলি এনআইএ অফিসারের উপর দোষ দিয়ে দেয়। এদিকে আমরা বেলা এবং পার্ককে দেখতে পাই, তারা জেল থেকে বেলার বাবাকে চালানোর জন্য গেছিল। বেলার বাবা পার্ককে দেখার পর অনেকটাই মন খারাপ করে, বলে ওই লোকটা আমার সাথে ওই দিন রুড ব্যবহার করেছে। বেলা এখানে বলে বাবা তুমি ওর জন্যই ছাড়া পেয়েছো, ও না থাকলে তুমি এখন জেলে পর্যায়ে মরতে। অন্যদিকে বেলা তার ওই লাকি চামটা পেয়ে যায়। লাকি চামটা পাওয়ার পর সে পার্ককে প্রশ্ন করে এটা কি রিয়েল নাকি তোমার মতোই ফেক। তখন পার্ক বলে এটা রিয়েল, আমি তোমাকে দিয়েছিলাম যাতে তুমি কোথায় আছো বা কোনো বিপদে পড়লে আমি তোমাকে হেল্প করতে পারি। তখন বেলা বলে যে তোমার ফোনটি আমাকে দিয়ে দাও, আর আমি তোমার ফোনের ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে রাখি যাতে তুমি কোথাও হারিয়ে গেলে আমি তোমাকে খুঁজে পাই, আর কারণ তোমার তো হারানোর অভ্যাস আছে, আমার তো হারানোর অভ্যাস নেই। তখন পার্ক রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা জেমসকে দেখতে পাই যে কিনা ওই কংগ্রেসম্যানের কথাগুলো বলছিল যে এনআইএ অফিসারদের সাসপেন্ড করে দেওয়া হয়েছে, তাহলে তুমি এখন আমার সাথে কাজ করো, আমার সাথে থাকো। আর সেকেন্ড কথা হচ্ছে তুমি আমাকে টাকা ফেরত দিবে কিভাবে? তুমি যে আমার কাছ থেকে 5 লাখ টাকা দিলে, আর যদি কালো রাস্তায় ওই টাকাগুলো আমি পেতে যাই তাহলে আমার আরও 1 বছর সময় লাগবে।
পরদিন সকালে পার্কে বেলা গুংরু কফি আনার জন্য একটি জায়গায় পাঠায়। অন্যদিকে আমরা একজন অফিসারকে দেখতে পাই যে কিনা এসে জেমস এবং বেলাকে বলছিল তোমরা হয়তো ওই আতঙ্কবাদীদের সাথে মিলে আছো। যেহেতু পার্ক তোমার বডিগার্ড, তার মানে তুমি এইসবের সাথে জড়িত আছো। পার্ক এইসবের সাথে জড়িত আছে বলে আমরা মনে করছি। এখানে বেলা তাকে শিখিয়ে দেয় এমনভাবে রিয়াকশন দাও যাতে মনে হয় তুমি এই শব্দটি প্রথমবার শুনছো, আর ঘটনাটি এমনই ঘটে। অন্যদিকে আমরা পার্ক এবং বেলাকে দেখতে পাই যাদেরকে বসিয়ে রেখে জেমস অনেক গালাগালি করছিল, বলছিল তোমার কারণে আমি ফেসে যাচ্ছি, বিপদে পড়ছি বারবার। অন্যদিকে আমরা অন্য স্টাফদের দিকে দেখতে পাই যারা মনে করছিল বেলা আর পার্ক হয়তো রিলেশন করে, আর এই বিষয়টা জেনে গেছে জেমস, আর যার কারণে তাদেরকে অনেক বকাঝকা করছে। এখানেই সিট কট করে আমাদের পার্ক এবং সিনিয়র অফিসারকে দেখানো হয়। সিনিয়র অফিসার পার্ককে বলে যে কংগ্রেসম্যান এনআইএকে মিটানোর চেষ্টা করছে, আমাদের বড় বড় অফিসারগুলোকে তারা ধ্বংস করে দিচ্ছে। তখন এখানে পার্ক বলে যে ওই 5 মিলিয়ন টাকার কি হলো। অফিসার বলে আপাতত তুমি ওদের বডিগার্ড হিসেবে কাজ করো, কারণ 5 লক্ষ টাকা এখনও ম্যানেজ হয়নি। এটা শোনার পর হতাশ হয়ে যায় পার্ক, কারণ পার্ক তো তাদেরকে জবান দিয়ে দিয়েছিল যে তারা টাকাটা যে কোনোভাবে ম্যানেজ করে দিবে বা তার অফিসার টাকাটি দিয়ে দিবে। তারপরও সে তাদের সামনে যায় আর সব ঘটনাগুলো সত্যি কথা বলে দেয়। এখানে জেমস মনে মনে ভাবতে থাকে এখন থেকে আমাকে নতুন টাকা ইনকাম করার কথা চিন্তা করতে হবে, যার কারণে সে নতুন মুভি করার চিন্তা করে। পরদিন মুভির শুটিংয়ে আমরা একটি ভিলেনের ক্যারেক্টারকে দেখতে পাই যে কিনা বেলার সাথে লাইন মারতে শুরু করে। তার বেলাকে অনেক বেশি পছন্দ ছিল আর দূর থেকে এই সব কিছু নোটিস করছিল পার্ক। অন্যদিকে পার্কের উপর নজর রাখছিল স্যামের পাঠানো লোকজন, তারা শুধু একটু ভুল করছিল যাতে পার্ককে তারা ফাঁসিয়ে দিতে পারে যে কোনো মামলায়। অন্যদিকে এনআইএ সিনিয়র অফিসারকে দেখানো হয় যে কিনা অনেক চিন্তিত ছিল, কারণ সে ওই জায়গা থেকে থার্ড কপিটা আনতে পারেনি বা চাবির একটি অংশ আনতে পারেনি, যে 2টা ছিল পার্কের কাছে আর একটি সে আনার জন্য গিয়েছিল, কিন্তু সে সাকসেস হয়নি। এটা শোনার পর সিনিয়র অফিসার অনেক বেশি রাগ হয়ে যায় এবং সে বের হয়ে একটি বন্দুক নিয়ে যায় স্যামকে মারার জন্য। সে মনে করে যে এখন স্যামকে মেরে সব কিছু শেষ করে দিবে। অন্যদিকে আমরা পার্ক এবং বেলাকে রাস্তা দিয়ে রাতের বেলা হাঁটতে দেখি। তখন পার্ক লক্ষ্য করে যে তার পিছু করছে স্যামের লোকজন, যার কারণে সে অনেক রোমান্টিক কথা বলতে থাকে বেলার সাথে। শেষ পর্যন্ত সে বেলাকে কিস করেই বসে, আর ওই লোকটি ভাবে যে আমাকে কোথায় ফাঁসিয়ে দিল স্যামকে দেখানোর জন্য। এই সিনে আমরা দেখতে পাই যে তারা একটি রেস্টুরেন্টে গিয়ে নুডলস খাচ্ছিল। বাইরে কনকনে শীতে দাঁড়িয়ে দেখছিল স্যামের ওয়াচম্যান। অন্যদিকে আমরা পার্কে দেখতে পাই যে কিনা বেলার চুল সরিয়ে দেয়, আর এটা বেলা অনেক বেশি এনজয় করে, কিন্তু সে এখানে কোনো কিছু বলে না। তাদের গরম গরম নুডলস খাওয়া শেষ হয়ে গেলে তারা জেমসের কাছে চলে আসে। এখানে পার্ক জেমসকে বলে যে আমাদের অ্যাক্টিং করতে হবে যে আমরা রিলেশনে আছি। এটা শোনার পর পার্ক রাজি হয়ে যায়, বলে আমি তো একটার সমস্যা নেই, করব। তখন সে পার্কের হাতে ধরে, আর পার্ক বোঝে যে জেমস এখানে ভুল বুঝেছে, যার কারণে সে বলে যে আমাকে আর বেলাকে রিলেশনের অ্যাক্টিং করতে হবে, আপনার সাথে না। এটা শোনার পর তো জেমসের মাথা নষ্ট হয়ে যায়। সে বলে আচ্ছা সমস্যা নেই, আচ্ছা অভিনয় করবে করো, কিন্তু তোমাদের মধ্যে সিরিয়াসলি যাতে কোনো কিছু না হয় আর কিস পর্যন্ত যাতে কোনো দিনও পৌঁছায় না। তখন আমরা দেখতে পাই যে তারা দুজনই সম্মতি জানায় যে এমন কোনো কিছুই হবে না, তারা জাস্ট অ্যাক্টিং করবে, এর বেশি কোনো কিছু না। এখানে আমরা দেখতে পাই জেমস অনেক বেশি ওয়ার্নিং দেয় তাদেরকে। অন্যদিকে পার্ক সিনিয়র অফিসারের সাথে দেখা করে। সিনিয়র অফিসার বলে আপনি আমাকে যেই কাজটি করতে বলেছেন এই কাজটি করলে হয়তো আমার অনেক বেশি ভালো হতো, আমি আপনার সাথে কাজ করার জন্য রাজি আছি, কিন্তু আপনি কংগ্রেসম্যানের কাছ থেকে সরে আসতে হবে, তাহলে আমরা দুইজন মিলে কাজ করব, কারণ কংগ্রেসম্যানকে আমি একটুও পছন্দ করি না। এখানে সেম এই বিষয়টা নিয়ে তার ওয়াইফ টিজার সাথে আলোচনা করে। টেজা তাকে বলে যে তুমি রাজি হয়ে যাও, কারণ এতে তোমারই লাভ, কংগ্রেসম্যান নির্বাচনের সময় তোমাকে কখনোই হেল্প করবে না। তখন আমরা দেখতে পাই যে স্যামও রাজি হয়ে যায়। অন্যদিকে পার্কে দেখানো হয় যেখানে একটি ল্যাবে গিয়েছিল, সে ল্যাব থেকে আনভিজিবল কিছু কাগজ নিয়ে আসে, আর ওইগুলোকে পানিতে ভিজালে ওইগুলোর থেকে লেখা ভাসে, ওই লেখাগুলো সে কপি করে তার নিজের কাছে রেখে দেয়। অন্যদিকে তারা চলে যায় একটি চার্চে। এই চার্চে তারা এসেছিল মূলত একটি তথ্য নেওয়ার জন্য। এখানে তারা সবাই এমনভাবে অ্যাক্টিং করে যে তারা তাদের শুটিংয়ের জন্য জায়গা দেখতে এসেছে। পার্ক আর বেলা সার্চে ঢুকে ফাদারকে প্রশ্ন করতে থাকে যে আপনার সাথে দেখা করার জন্য কি ইয়ান আসতো। তখন এখানে ফাদার বলে আমার সাথে না, ও ওর সিনিয়র অফিসারের সাথে দেখা করতে আসতো। অন্যদিকে আমরা স্যামের পাঠানো লোকটিকে দেখতে পাই যে বাইরে বসে বসে অপেক্ষা করছিল। তার তখন সন্দেহ হয় পার্কের দিকে, যার কারণে সে ভিতরে ঢোকার চেষ্টা করে। ভিতরে ঢোকার পরই তার দেখা হয় জেমসের সাথে। জেমস তার ফালতু কথায় তাকে অনেকক্ষণ ফাঁসিয়ে রাখে। সে বলে এখানে আমি শুটিং করার জন্য এসেছি, শুটিংয়ের জায়গা
অনেক সুন্দর, তোমাকে ভিলেনের পার্টে অনেক মানাবে। তখন আমরা দেখতে পাই যে ওই লোকটি চলে গিয়েছে ভিতরে, আর জেমস তাদেরকে জানিয়ে দেয় যে লোকটি আসছে। আর তারা এখানে প্রার্থনা করার অ্যাক্টিং করে, এমনভাবে অ্যাক্টিং করে যে তারা দুজন তাদের জন্য প্রার্থনা করছিল, যার কারণে তার সন্দেহমূলক কোনো কিছুই মনে হয় না। অন্যদিকে আমরা দেখতে পাই যে পার্ক আর তার সিনিয়র অফিসার একটি জায়গায় দেখা করে, তারা আলোচনা করছিল ওই বুট কার্ভিং নিয়ে। তারা ওই বুট কার্ভিংগুলো কীভাবে ম্যানেজ করবে এই বিষয়ে তারা আলোচনা করছিল। আর ইয়ন মূলত এই বুট কার্ভিংয়ের জন্য মারা গিয়েছিল। ইয়নের কাছে 3টাই ছিল, যার কারণে গুন্ডারা তাকে মেরে দিয়েছে। অন্যদিকে রাশিয়া থেকে ভিক্টর চলে আসে স্যামের সাথে দেখা করার জন্য। সে স্যামকে বুট কার্ভিংয়ের থার্ড পার্টিও দিয়ে দেয়। অন্যদিকে আমরা বেলাকে দেখতে পাই। বেলাকে পার্ক একটি রিং দেয়, বলে আমরা যেহেতু কাপল আমাদের কাছে রিং থাকার প্রয়োজন আছে। আমি আমার রিং পরে নিয়েছি, তুমিও তোমারটা পরে নাও। আমরা এই মিশন থেকে আসার পর দুইজন সিনেমা দেখতে যাব। বেলা অনেক খুশি হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই পার্ক তার সিনিয়র অফিসারকে চাবি দিয়ে দেয় আর বলে তৃতীয়টা তো স্যামের কাছে আছে, আপনি কি ডিল করেছেন স্যামের সাথে? আপনি কি চাবি স্যামকে দিয়ে দিবেন নাকি আপনার কাছে রেখে দিবেন? আমি খুব ভালোভাবেই জানি যে আপনি স্যামের সাথে হাত মিলিয়েছেন। তখনই আমরা ওই জায়গায় অনেকগুলো এনআইএ অফিসারকে আসতে দেখি। এখানে সিনিয়র অফিসার সময় বুঝে সিনিয়র অফিসার পার্কে শ্যুট করে দেয়, আর পার্ক বাধ্য হয়ে ওই জায়গা থেকে নিচে পড়ার জন্য প্রস্তুত হয়, আর সে মরার প্ল্যানিং করে। এখানে আমরা দেখতে পাই যে সে ফোন করে স্যামকে বলেছে সব কিছু শেষ হয়ে গিয়েছে, আর আমি 2টা চাবি আমার কাছে রেখেছি, সময় মতো আপনার কাছে পৌঁছে দেব, আর আমি এত বড় একটি মিশন কমপ্লিট করেছি। পার্ক যদি বেঁচে থাকতো তাহলে কোনোভাবেই এই মিশনটি কমপ্লিট করা সম্ভব ছিল না। আমি পার্ককে মেরে দিয়েছি, না হয় পার্ক অনেক বেশি সমস্যায় পড়ে যেত। অন্যদিকে আমরা দেখতে পাই সিনিয়র অফিসার জুনিয়র অফিসারের সাথে কথা বলছিল। তখনই আমরা পানির নিচ থেকে পার্ককে দেখতে পাই, যে কিনা কোনো মতে উঠে চলে আসে ওই ব্যাটম্যানের দ্বারা। ব্যাটম্যান তার চিকিৎসা করে, তার ওই গুলিটি বের করে দেয়। তখনই সে বাসায় চলে যায়, যেখানে ছিল বেলা তাকে দেখে অনেক কষ্ট পায়, যার কারণে সে তাকে বিছানায় শুইয়ে দেয়। আর দেখতে পায় তার অনেক জ্বর ছিল। ডক্টরের কাছে নিয়ে যাওয়ার কথা বলে সে না করে দেয়, যার কারণে বাসায় সেবা যত্ন করতে শুরু করে। যখন পার্কের জ্ঞান ফিরে সে দেখতে পায় তার জন্য খিচুড়ি রান্না করে রেখেছে বেলা। সে খিচুড়ি খাওয়ার পর তার সাথে অনেক ইমোশনাল টাইম কাটায়। এর পর মুহূর্তেই আমরা দেখতে পাই তারা বসে গল্প করছিল। বেলার শরীরে একটি গলি লাগে, এটা দেখার পর পার্ক অনেকটাই চমকে যায়। সে যখন তাকায় দেখতে পায় যে তার মতো দেখতেই একজন লোক ছিল। এটা আসলে আমি নিজেও বুঝতে পারছিলাম না এখানে কি হচ্ছিল, সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছিল। তখনই আমাদের দেখানো হয় আসলে সব কিছু স্বপ্নে দেখছিল পার্ক। আসলে তার এখনই ঘুম ভেঙেছিল, আগে তার ঘুম ভাঙেনি। এখানে বেলা অনেক কান্না করে। তখন আমরা দেখতে পাই এখানে স্যাম চলে আসে। স্যাম তাদেরকে রেস্ট করতে বলে। এখানে সব কিছু খুলে বলে পার্ক, আর বলে যে সরি, আমি আপনার 5 মিলিয়ন টাকা ফিরিয়ে দিব। তখন পার্ক বলে আগে নিজে সুস্থ থাকো, টাকা ফেরানোর জন্য সুস্থ থাকা ইম্পর্টেন্ট। তোমরা কিছুদিনের জন্য কাজ থেকে ছুটি নিয়ে নাও, আমার তোমাদের দরকার নেই, আমি একাই সব কিছু সামলে নিব। তোমাদের এখন রেস্টের প্রয়োজন, আর যদি তোমরা চাও এই জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারো, তার ব্যবস্থাও আমি তোমাদেরকে করে দিব। এখানে এই সিনটি কাট করে দেওয়া হয়। সিন শিফট হয় পরের দিন। আমরা দেখতে পাই সেম একটি জায়গায় যায়, একটি গোপন রুমে যায়, আর ওই 3টি চাবি একসাথে করে একটি দরজা খুলে। দরজা খোলার পর সে এখানে অনেকগুলো টাকা আর অনেক কিমতি জিনিস দেখতে পায়। আসলে এই সব কিছু ছিল স্যামের দাদার। স্যামের দাদা স্যামকে কোনো কিছুই দেয়নি, কারণ স্যাম ভালো মানুষ ছিল না। সে যদি ভালো মানুষ হতো তাহলে সব কিছু সে আগেই পেয়ে যেত। সিনিয়র ম্যানেজার স্যামকে বলে এতগুলো টাকা দিয়ে আপনি কি করবেন? তখন সে বলে আমি কাজে লাগাবো, উড়াবো, দেশের ভালো কাজের জন্য ইউজ করব, আর টাকাওয়ালাদেরকেই টাকা বানিয়ে দেব। তখন আমরা দেখতে পাই ওই জায়গায় জুনিয়র অফিসার চলে আসে, আর সে একটি ওয়ারেন্ট কাগজ নিয়ে আছে যে আমি এই সব কিছুকে সিস্ট করে দিতে পারি। তখন স্যাম বলে এই সব কিছু লিগেল, এই সব কিছু আমার দাদার, তাহলে তুমি কিভাবে এই সব সিস্ট করতে পারো? এত সম্পদ সৎ পথে ইনকাম করা সম্ভব না, যার কারণে আপনি হয়তো অসৎ পথে ইনকাম করেছেন, বা আপনার দাদা অসৎ পথে ইনকাম করেছে, যার কারণে আমি এগুলো সিস্ট করে দিতে পারি। সিনিয়র অফিসার জুনিয়র অফিসারকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু জুনিয়র অফিসার মানে না। আর এখানে আমরা দেখতে পাই যে স্যাম বলে তোমার যা লাগে নিয়ে চলে যাও, এখানে বেজাল করতে আসো না। আর সে এটা বলে কাগজপত্র ছিঁড়ে ফেলে দেয়। তখন আমরা দেখতে পাই যে জুনিয়র অফিসার একটি কলম বার করে আর বলে আপনি যা যা এতক্ষণ ধরে বলেছেন সব কিছু আমার এই পেনের মাধ্যমে রেকর্ড হয়ে গিয়েছে, আর আপনি যে আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছেন এর জন্য আমি আপনাকে জেলে নিতে পারি। তখন সিনিয়র অফিসার তাকে বাধা দিতে আসে,
আসলে সে সিনিয়র অফিসারের উপরই হাত তোলে, বলে ইন্টারোগেশন রুমে আপনার সাথে আমার দেখা হবে। অন্যদিকে আমরা ইন্টারোগেশন রুমে দেখতে পাই যে কিনা সেমকে প্রশ্ন করছিল। স্যাম বলে আমাকে বেশিক্ষণ আটকে রাখতে পারবে না। তখনই আমরা দেখতে পাই চিফ অফিসারের কল আসে। জুনিয়র অফিসার বলে আপনার কল রেকর্ড করা হচ্ছে। তখনই আমরা দেখতে পাই চিফ অফিসার বয়ে ফোনটি কেটে দেয়। তখনই এন্ট্রি হয় টিজা কিছু ফাইল আর একজন উকিল নিয়ে চলে আসে। টিজা বলে যে আমার হাজব্যান্ড এই টাকাগুলো ইনকাম করেনি আর সে এই টাকাগুলো এখন ডোনেশন করে দিবে। টাকাগুলো তো তার দাদা ইনকাম করিয়েছে, যার কারণে এতে তার কোনো সাজা হওয়ার কথা না। এখানে আমরা দেখতে পাই যে খেলটাই পুরো উল্টে যায়। কংগ্রেসম্যান এইসব শুনে অনেকটাই অবাক হয়। অন্যদিকে আমরা বেলা এবং পার্ককে দেখতে পাই, তারা বসে বসে কোরিয়ান ড্রামা দেখছিল। তারা যখনই একটু রোমান্টিক হতে যাচ্ছিল তখনই জুনিয়র অফিসার চলে আসে। এখানে পার্ক আর বেলা একটু আনইজি ফিল করে। বেলা এখান থেকে চলে যায় কারণ সে চাচ্ছিল তারা হয়তো কোনো গোপন কথা বলতে থাকুক। এদিকে আমরা দেখতে পাই যে তারাদের মধ্যে কথা হয়। তখন পার্ক বলে সিনিয়র অফিসার আমাকে গুলি করেছিল, কিন্তু সে এমনভাবে গুলিটি করেছে যাতে আমার কোনো অর্গানের ক্ষতি না হয়, যার কারণে আমি বেঁচে গিয়েছি। অন্যদিকে আমরা একটা প্রেস মিট দেখতে পাই যেখানে স্যাম বলছিল আমার দাদা অনেক ইনলিগালিভাবে টাকা ইনকাম করেছে আর তার কালো ধনের অভাব নেই, ওইগুলো আমি সাদা করতে চাই, মানুষকে হেল্প করে। এইসব দেখে কংগ্রেসম্যান তো অনেক বেশি খুশি হয়। স্যাম রাজনীতি এত ভালো বুঝবে সে কখনো চিন্তাই করতে পারেনি। আর সে বলে তুমি তোমার মান সম্মান বাড়িয়ে দিয়েছো। এখানে স্যাম বলে যে আপনি তো আপনার মান সম্মান হারিয়েই ফেলেছেন, আপনার তো কোনো কিছুই নাই, মান সম্মান কোনো কিছুই নাই। এদিকে আমরা পার্কে দেখতে পাই পার্কের ফোনে একটি SMS আসে। যে SMSটি করেছিল যে এজেন্টটি মারা গিয়েছিল ওই এজেন্ট। এখানে তারা আলোচনা করে ওই এজেন্টটি তো আর জীবিত নেই, তাহলে ওই এজেন্টের ফোন নাম্বার থেকে SMS কিভাবে আসতে পারে। তখন তারা এই অনুযায়ী কাজ করে যে যেভাবেই সে SMS দিয়েছে ওই SMS অনুযায়ী তারা কাজ করে দেখবে কি হয়। যার জন্য তারা স্যামের অফিসে চলে যায় বা ওই রুমটিতে চলে যায় যে রুমে টাকা ছিল। তারা একটি পেন্টিন খুলে, আর পেন্টিন খোলার পর তারা ওই স্যামের অফিসের পুরো রাস্তাটাই দেখতে পায়, সাথে ওই 3টা চাবিরও চিহ্ন দেখতে পায়। তারা যখন মিলায় তখন ওই চাবিগুলোর সাথে সাথেই মিলে যাচ্ছিল। তার কারণে পার্ক বুঝে যায় এর পিছনে অনেক বড় রহস্য আছে আর যেটা তাকে খুঁজে বার করতে হবে। পার্ক চলে যায় স্যামের অফিসে আর স্যামের চেয়ারে গিয়ে বসে থাকে। তখন স্যাম এসে ইনোসেন্ট ভাব নেয়, আপনি এখানে কি করছেন। তখন পার্ক বলে আমি এখানে কি করছি তুমি খুব ভালো করেই জানো, তোমার দাদার টাকা যে তুমি হাতিয়ে নিয়েছো এটাও আমি খুব ভালো করে জানি। এগুলো তো কালো ধন ছিল, তোমাকে আমি গুলি করতে চাই না, তোমার সাথে ডিল করতে চাই। এমনিতেই তোমাকে সিনিয়র এজেন্ট ধোঁকা দিয়েছে, যার কারণে আমি তোমাকে ধোঁকা দিতে চাই না। তুমি আমার কাছে সব সত্য কথা বলে দাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। স্যাম বলে আমি কোনো কিছুই জানি না, আমি সব টাকাকে সাদা করার চেষ্টা করছি মানুষকে দান করার মাধ্যমে। এখানে পার্ক চলে যায় আর স্যাম সিনিয়র অফিসারকে ডেকে বলে আপনি তো বলেছেন যে আপনি পার্ককে মেরে দিয়েছেন, তাহলে পার্ক জীবিত কিভাবে ফিরলো। অন্যদিকে আমরা সিনিয়র অফিসারকে দেখতে পাই যে কিনা পার্কের সাথে দেখা করার জন্য গিয়েছিল। সে পার্ককে বলে তোমাকে তো আমি মেরে দিয়েছি, তার মানে তোমার চ্যাপ্টার ক্লোজ, তাহলে তুমি এখানে কেন এসেছো। পার্ক বলে যে আপনি কে আর আপনি কি এনআইয়ের কথা বলছেন, আমি তো নর্মাল একজন বডিগার্ড, আমি এইসবের বিষয়ে ধারণা রাখি না। এটা বলে পার্ক এখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা গোল্ড ফিঙ্গার এবং জুনিয়র এজেন্ট দেখা করতে আসে। তখন জুনিয়র এজেন্ট গোল্ডফিঙ্গারকে বলে আপনি যার হয়ে কাজ করছেন ওই মানুষটি কিন্তু ভালো মানুষ না। তারপর সে ওই কংগ্রেসম্যানের বিরুদ্ধে সব কিছু বলে দেয় গোল্ডফিঙ্গারকে। গোল্ডফিঙ্গারের তো এখানে খুশি উড়ে যায়, সে কখনোই এটা চিন্তা করতে পারেনি। অন্যদিকে পার্ক আবারও স্যামের কাছে চলে গিয়েছিল। সে স্যামকে গিয়ে বলে আপনাকে কখনো সিনিয়র এজেন্ট হেল্প করবে না, কারণ সিনিয়র এজেন্ট কখনোই এনআইএ ছাড়তে পারে না। তখন অনেক বেশি চিন্তিত হয়ে যায় স্যাম, কারণ সে পার্ককে বিশ্বাস করতে পারছিল না। অন্যদিকে আমরা দেখতে পাই পার্ক চলে গিয়েছিল সার্চের ফাদারের সাথে দেখা করতে। সে ফাদারকে পায় না। ফাদার একটি লেটার রেখে যায় পার্কের জন্য, যেহেতু ফাদার অন্ধ ছিল যার কারণে সে তার বাসায় লিখেছে আমি যা জানতাম তোমাকে সব কিছু বলে দিয়েছি, ইউনের মতো তুমি এমন কাজ করো না, ওর ফাঁদে পা দিও না, না হয় তুমিও মারা যাবে। এটা অনেক বড় একটি গেম যেটা তুমি কখনোই শেষ করতে পারবে না। এইসব শুনে পার্ক একটু মনমরা হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে কংগ্রেসম্যান স্যামের ফান্ড ডিরেক্টরকে উঠিয়ে নিয়ে এসেছে, যে কিনা তার দাদার টাকা লেনদেন করত। কংগ্রেসম্যান স্যামকে ধ্বংস করতে চায়, যার কারণে তার কাছ থেকে তথ্য চাইছিল, কিন্তু লোকটির কাছে কোনো তথ্য ছিল না। সে বলে শুধু আমি টাকা পয়সা আদান প্রদান করতাম, এছাড়া আমি আর কোনো কিছু জানি না। তখন কংগ্রেসম্যান বলে যে ওকে ধ্বংস করাই আমার কাজ। এদিকে স্যাম এইসব তথ্য পেয়ে যায়। সে সিনিয়র ম্যানেজারকে ডাকে ওই কাজটি করানোর জন্য, কিন্তু তার সিনিয়র ম্যানেজারের উপর বিশ্বাস হয় না, যার কারণে সে এখান থেকে বেরিয়ে পার্ককে কল করে পার্ককে ফোন করে বলে যে তোমার একটি কাজ করে দিতে হবে।
তখন পার্ক বলে যে এর বিনিময়ে আমাকে 5 মিলিয়ন দিতে হবে, তাহলেই আমি ওই কাজটি করে দিব। স্যাম টাকা দিতে রাজি হয়ে যায়। এদিকে বেলার সন্দেহ হতে থাকে পার্ককে। পার্ক বলে আমাকে জুনিয়র ম্যানেজার কল করেছিল, কিন্তু এটা অত সহজে বিশ্বাস করতে পারে না বেলা, তার সন্দেহ থেকে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই তারা শুটিংয়ের বিষয় নিয়ে আলোচনা করছিল। তখন টেজার ম্যানেজার বলে ওই চার্চটি অনেক ভালো ছিল, ওই চার্চে সবসময় টেজা ম্যাম যেত, প্রতি সোমবার টেজা ম্যাম ওই চার্চে যেত, তার অনেক পছন্দের জায়গা ছিল এটি। বেলার মাধ্যমে এই নিউজটি পার্কের কাছে পৌঁছায়। পার্ক মনে মনে সন্দেহ করতে থাকে টেজাকে, কিন্তু সে এটা প্রকাশ করে না, বলে টেজার উপর আমাকে নজর রাখতে হবে। অন্যদিকে আমরা সিনিয়র ম্যানেজারকে দেখতে পাই যে কিনা ওই স্যামের ম্যানেজারটিকে নিয়ে এসেছিল, কিন্তু গাড়িতে উঠে সিনিয়র ম্যানেজার অনেকটাই অবাক হয়ে যায়, কারণ তার গাড়ি ড্রাইভার চেঞ্জ ছিল। সে মনে করে বাঘের হাত থেকে এসে সিংহের হাতে পড়লাম। এখানে পার্ক তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। আসলে গাড়ির ড্রাইভার চেঞ্জ করে পার্ক গাড়ির ড্রাইভারের জায়গায় চলে এসেছিল। তাকে একটি হোটেল রুমে নিয়ে যাওয়া হয়। জুনিয়র অফিসার তাকে অনেক প্রশ্ন করে, তাকে স্যামের অফিস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয় যে স্যামের অফিসে কোনো গোপন কক্ষ আছে কিনা। এখানে লোকটি বলে এই বিষয়ে আমার ধারণা নেই, কারণ স্যামের দাদাজি এই অফিসটি ডিজাইন করিয়েছিলেন, আর যে এই কাজটি করেছে সে একটি কার অ্যাক্সিডেন্টে মারা যায়, যার কারণে এখানে কি কি আছে কেউই জানে না। কংগ্রেসম্যান ম্যানেজারটিকে কিডন্যাপ করিয়েছিল এটা বলানোর জন্য যে স্যাম আর তার দাদার যে ইনলিগেল বিজনেস আছে সব কিছু ম্যানেজ করতো সে, আর এগুলো সে মিডিয়ার সামনে বলবে, এটা বলার জন্যই সে তাকে কিডন্যাপ করেছিল। অন্যদিকে আমরা কংগ্রেসম্যানকে দেখতে পাই যে কিনা তার নির্বাচনের প্রচারণা করছিল, সবার সাথে হ্যান্ডশেক করছিল। হ্যান্ডশেক করার সময় তার হাতে পেন ড্রাইভ দিয়ে দেয় ব্যাটম্যান। এখানে আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো যে ওই রেকর্ডারে কি ছিল। পেনড্রাইভটি লাগানোর পর এই রেকর্ডারে আমরা দেখতে পাই যে কিছুদিন আগে যে একজন এজেন্ট মারা গিয়েছে, এজেন্ট ইয়ং, এটার মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছে কংগ্রেসম্যান। এগুলোই তাকে দিয়েছিল ব্যাটম্যান। এখানে আমরা দেখতে পাই যে কংগ্রেসম্যান মিডিয়ার সামনে তার সব গুনাহ কবুল করে নিচ্ছে, আর সে এটা বলে যে আমি নির্বাচন থেকে বেরিয়ে যাব, আমি কখনোই আর নির্বাচনে ফিরবো না। অন্যদিকে আমরা পার্ককে দেখতে পাই যে কিনা স্যামের কাছে সব তথ্য এনে দেয়, যে কিনা ওই ম্যানেজারের কাছে ছিল, যে ম্যানেজার তাদের টাকা লেনদেন করতো, এই বিষয়ে যা যা তথ্য তার কাছে ছিল সব কিছু এনে সে স্যামকে দিয়ে দেয়, আর স্যাম খুশি খুশি তাকে $5 বিলিয়ন দিয়ে দেয়। এটা নিয়ে গিয়ে চিন্তা করতে থাকে পার্ক। সে চিন্তা করতে থাকে এটা কি সে জেমসকে দিয়ে দিবে নাকি দিবে না, সে তাদের সাথে ফ্যামিলি হয়ে থাকবে নাকি হারিয়ে যাবে, এই বিষয় নিয়ে সে কনফিউজে ছিল। অন্যদিকে আমরা সিনিয়র ম্যানেজারকে দেখতে পাই যে কিনা তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছিল। অনেক দিন তারা যোগাযোগ না থাকায় তার গার্লফ্রেন্ড রেগেছিল তার উপর, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের রাগ মিটে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে সিনিয়র ম্যানেজার তার রিজাইন লেটার দিয়ে দিয়েছে এনআইএ অফিসারকে। সে বলে যে আমি আর এনআইএর জন্য কাজ করতে পারবো না। সিনিয়র অফিসার বলে আপনাকে ছাড়া তো কাজ হবে না। সিনিয়র ম্যানেজার বলে আমার চেয়েও কাবিল লোক আছে এখানে কাজ করার জন্য। অন্যদিকে আমরা পার্কে দেখতে পাই যে কিনা স্যামের ওই 3rd ফ্লোরে ছিল, সে স্ক্যান করার চেষ্টা করছিল কোনো কিছু। এখানে আমরা টিজার এন্ট্রি হয়। এখানে আমরা দেখি টিজা কারোর সাথে ফোনে কথা বলছিল, সে তাকে দেখে চমকে যায়, কিন্তু নর্মালি ফোনটি কেটে দেয়, সে বেশিক্ষণ কথা বলে না। এখানে আমাদের একটি টুইস্ট রিভিল করা হয় যে ওই দিন যে পার্কে ওয়াই নামের এজেন্ট SMS করেছিল ওই এজেন্ট অন্য কেউ না, টিজা ছিল। এখানে অনেক বড় একটি টুইস্ট রিভিল হয়। আসলে টিজা নর্মাল কেউ ছিল না, সে না অ্যাক্টর নাম মডেল ছিল, সে আসলে একজন গোস্ট এজেন্ট। সে এক ধাপ এগিয়ে ছিল পার্কের থেকে। টেজা আসলে যে তুমি যে এত তাড়াতাড়ি আমার সম্পর্কে নিউজ লাগাবে আমি তা কখনোই কল্পনা করতে পারি না। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখতে পাই যে ইউনি টিজাকে গোস্ট এজেন্ট বানিয়েছিল, কারণ টিজা অনেক সুন্দরী ছিল, প্লাস তার বুদ্ধি অনেক বেশি ছিল। এখানে টিজা রাজি হয়ে যায় গোস্ট এজেন্ট হওয়ার জন্য, আর তাকে ইয়ন সব কিছুতেই হেল্প করতো। এখানে ইয়ন তাকে বলেছিল তুমি স্যামের সাথে রিলেশন করবে আর স্যামের কাছ থেকে সব তথ্য এনে আমাদেরকে দিবে। টিজা পার্ককে বলে কংগ্রেসম্যান ছাড়াও অনেক তথ্য আছে এনআইএর, যেগুলো বাস্ট হয়ে গেলে অনেক ক্ষতি হবে এনআইএ অফিসারদের। এখানে আমরা দেখতে পাই সিনিয়র অফিসার এবং জুনিয়র অফিসার বসে বসে গল্প করছিল। সিনিয়র অফিসার জুনিয়রকে বলে যে টিজা আমাদের হয়েই কাজ করতো। শুটিং চলাকালীন টিজা জেমসের সাথে পরিচয় হয়, খুব তাড়াতাড়ি তাদের মধ্যে ভালোবাসা হয়ে যায়, আর এই বিষয়ে স্যাম জেনে ফেলে, যার কারণে সে
জেমসকে অ্যাক্সিডেন্ট করিয়ে মারার প্ল্যান করে, কিন্তু জেমস বেঁচে যায়। এই ঘটনার পর টিজা অনেক ভয় পেয়ে যায়, যার কারণে সে জেমসকে ছেড়ে স্যামকে বিয়ে করতে বাধ্য হয়। আর ওই দিন থেকেই সে এনআইএও ছেড়ে দেয়। তারপরেও সে সিনিয়র অফিসারকে মাঝে মাঝে হেল্প করতো, কারণ তারা তার কাছ থেকে হেল্প চাইতো, এই জন্যই সে হেল্পও করতো। অন্যদিকে গোল্ডফিঙ্গার এবং জেমস একসাথে বসে ড্রিঙ্ক করছিল। এখানে গোল্ডফিঙ্গার বলে, আমার একটা মাত্র প্ল্যান, কংগ্রেসম্যানকে ধরা আর বোট কার্ভিং আনা। এই বোট কার্ভিংগুলো অনেক মূল্যবান, যার কারণে আমি যদি 3টা একসাথে পেয়ে যাই তাহলে তো আমার লটারি লেগে যাবে। এই সব কিছু স্যামের কাছে আছে, আর স্যামের কাছ থেকে আমাদের কাছে আনতে হবে, যার কারণে আমি জুনিয়র অফিসারের সাথে মিলে কাজ করছি, যাতে আমি ওইগুলো খুব সহজেই পেতে পারি, কংগ্রেসম্যানকে ধ্বংস করতে পারি। এই সব বিষয়ে সে জেমসকে বলে। জেমস এখানে বুঝে যায় যে এই বুট কার্ভিংগুলো অনেকটাই মূল্যবান। এই বুট কার্ভিংগুলোর দাম ডাবল হয়ে যাবে যখন 3টা এক জায়গায় হবে। স্যামকে আমরা দেখতে পাই টাকা দেওয়ার জন্য পার্ক আসে। পার্ক তাকে 5 লক্ষ টাকা দিয়ে দেয়, কিন্তু সে টাকাগুলো নিতে চায় না। সে বলে, আমি টাকা নিতে চাই না, আমি বোট কার্ভিং নিতে চাই। তখন পার্ক বলে, বোট কার্ভিং দিতে গেলে তো আপনাকে অনেক সময় লাগবে। এখানে জেমস বলে, আমি এতদিন ধরে যা ধৈর্য ধরছি বা যা কর্মকাণ্ড আমার সাথে ঘটে আসছে, আমার ধৈর্য দ্বিগুণ হয়ে গিয়েছে। তুমি যেদিনই পারো ওই দিন আমার কাছে বোট কার্ভিং এনে দিও। কংগ্রেসম্যান স্যামের সাথে দেখা করে বলে, আমি তো নির্বাচন থেকে সরে গিয়েছি, তোমার রাস্তা ক্লিয়ার, এখন তোমার কোম্পানির ম্যানেজার আমাকে বানিয়ে দাও, না হয় সিও বানিয়ে দাও। তখন এখানে আমরা দেখতে পাই যে স্যাম বলে, আপনাকে কোনো পদই দেওয়া হবে না, আপনি এখান থেকে চলে যান। অপমানিত হয়ে সে চলে যায়। এদিকে আমরা গোল্ডফিঙ্গারকে দেখতে পাই, সে কংগ্রেসম্যানকে মারার জন্য ফলো করছিল, কিন্তু এখানে পার্ক তাকে আটকায়, বলে আপনি এইসব ঝামেলায় ফাইসেন না, চলে যান এখান থেকে। অন্যদিকে আমরা টেজাকে দেখতে পাই, সেম তাকে তার ওই 3rd ফ্লোরে নিয়ে এসেছিল, যেখানে 3rd ফ্লোর এবং পুরো অফিসের অ্যাক্টিভিটিস ছিল, কারণ সে ওই কোম্পানির সিও বানাতে চাচ্ছিল টিজাকে, কারণ টিজা তো তার অনেক বিশ্বস্ত ওয়াইফ। এদিকে জুনিয়র অফিসার একটি ইয়ারগানের পিকচার পায়। ওই ইয়ারগানটা ছিল স্যামের দাদার, আর এটার মধ্যে কিসের যেন একটা চিহ্ন ছিল। তার বাংলোয় চলে যায় পার্ক যাওয়ার পর সে তাকে একটি কেসের অফিসারের পরিচয় দেয়। এটা আসলে আমি খুব ভালোভাবে বুঝি নাই, তাই আপনাদেরকে বলতে পারছি না। সে যখন অফিসারের পরিচয় দেয়, বৃদ্ধ লোকটি বলে, 3 মাস আগেই তো এক অফিসার এসে তদন্ত করে গিয়েছে, এখানে কোনো কিছু নাই, আপনাকে আমি কোনো কিছু দেখাতে পারবো না, চলে যান। তখন সে ওই অফিসার ইয়ংয়ের পিকচারটি দেখালে সে বলে, হ্যাঁ এই লোকটিই ছিল। তখন আমরা দেখতে পাই পার্ক টিজাকে কল করে বলে, ওই জায়গায় কোনো কিছুই নেই, আমি চলে গিয়েছিলাম, কারণ ইয়ং তো অনেক ভালোভাবে তদন্ত করেছে। আমি জানতে পেরেছি স্যামের দাদার এমন কোনো কি তথ্য আছে যে কিনা এখনও স্যামও ভালো করে জানে না। সে এইগুলো জানার জন্য অনেক চেষ্টা করেছে। অন্যদিকে কংগ্রেসম্যানকে দেখানো হয় যে কিনা ড্রিঙ্ক করার জন্য বারে আসে। সে অনেক বেশি টেনশনে ছিল। তার পরিচিত যত লোক ছিল তাদেরকে সে কল করে, কেউই কল ওঠায় না। এখানে তাকে ড্রিঙ্ক দেওয়ার জন্য একজন লোক আসে। ওই লোকের ফেসটা কংগ্রেসম্যানের পরিচিত মনে হয়, কিন্তু সে তাকে চিনতে পারে না। এখানে আমরা দেখতে পাই লোকটি এখানে নিচে হয়তো কি যেন একটি লাগিয়ে রেখেছে, কথা শোনার জন্য হয়তো মাইক্রোফোন লাগিয়ে রেখেছে। আর এ তো বেলার বাবা ছিল, সে হয়তো তার নিজের পরিচয় গোপন করে এখানে আছে। এখানে আমরা দেখতে পাই কংগ্রেসম্যান বলে স্যামের বাচ্চাকে কিডন্যাপ করার জন্য তার লোকদেরকে। আর সেম ঘটনাটি ঘটে। পরদিন স্কুল থেকে স্যামের বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে যায় গুন্ডারা। এটা জানার পর স্যাম তার বডিগার্ডদের অনেক বকাঝকা করে যে আমার ছেলে কিডন্যাপ হয়ে গিয়েছে, তোমরা হাত গুটা করে বসে আছো। অন্যদিকে আমরা টেজাকেও দেখতে পাই যে কিনা কান্না করছিল তার ছেলের জন্য। তখনই এখানে পার্ক চলে আসে আর বলে, কংগ্রেসম্যান আপনার ছেলেকে কিডন্যাপ করেছে, তবে আপনি চিন্তা করবেন না, আপনার ছেলেকে আমি খুব তাড়াতাড়ি বাঁচিয়ে নিয়ে আসবো। আপনি পাঠিয়ে দিন টেজাকে আপনার বাচ্চাকে নেওয়ার জন্য। এখন আমি আপনার সাথে দেখা করতে পারবো না, কারণ কংগ্রেসম্যানের কিছু লোককে আমি ধরে রেখেছি, তাদের সাথে আমার বোঝাপড়া আছে, তারপর আমি আপনার কাছে আসবো। এখানে জেমস টিজার বাচ্চার সাথে খেলছিল। আসলে টেজা তো তার এক্স গার্লফ্রেন্ড ছিল, যার কারণে এই বাচ্চার প্রতি তার আলাদা একটি মায়া কাজ করত। অন্যদিকে আমরা বেলাকে দেখতে পাই যে কিনা এসে মনে করে জেমস হয়তো টিজার বাচ্চাকে কিডন্যাপ করিয়েছে, কিন্তু জেমস তার ভুলটা ভাঙিয়ে দেয়। টেজা চলে আসে তার বাচ্চাকে নেওয়ার জন্য। সে তার বাচ্চাকে পেয়ে অনেক বেশি খুশি ছিল। সে জেমসকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। অন্যদিকে আমরা স্যামকে দেখতে পাই যে কিনা কংগ্রেসম্যানের সাথে মিটিংয়ে বসেছিল। কংগ্রেসম্যান তাকে বলে, তোমার সব সম্পত্তির 51%
চেয়ারম্যান আমাকে দিয়ে দিবে, সাথে তোমার কোম্পানির সিও আমাকে বানিয়ে দিবে, তাহলে আমি তোমার বাচ্চাকে ছেড়ে দিব, না হয় ছেড়ে দিব না। স্যাম তাকে কিছু সিসিটিভি ফুটেজ দেখায়। এই ফুটেজে ক্লিয়ার বোঝা যাচ্ছিল যে কংগ্রেসম্যান তার বাচ্চাকে কিডন্যাপ করেছে। তখন পুলিশ এসে কংগ্রেসম্যানকে ধরে নিয়ে যায়। অন্যদিকে আমরা স্যাম এবং পার্ককে কথা বলতে দেখি। স্যাম পার্ককে বলে, তোমার কত টাকা প্রয়োজন তুমি আমাকে বলো, আমি তোমাকে দিয়ে দিব। তখন পার্ক বলে, আমার টাকার প্রয়োজন নেই, আপনি আমাকে তার বোর্ড কার্ভিংটি দিয়ে দেন, তাহলেই আমার হবে। এখানে স্যাম রাজি হয়ে যায়, তাকে তার বোর্ড কার্ভিংটি দিয়ে দেয়। এখানে আমরা দেখতে পাই স্যাম ওই থার্ড ফ্লোরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। সে স্যামের দাদার যে উইলটা ছিল ওইটা পরে দেখে এবং থার্ড ফ্লোরে চলে যায়। থার্ড ফ্লোরে গিয়ে স্যামের দাদার পিকচারের পিছনে একটি লকার পায়। তখন তাকে ফোন করে জুনিয়র ম্যানেজার, তার সাথে কথা বলে যে আমরা তো চাবির বিষয়ে জানি না, তাহলে এই লকারটা খুলবো কী করে। তখন পার্ক বলে যে এই লকারটা আমি কিভাবে খুলবো তুমি দেখো, ওই 3টি চাবি একসাথে করলে ওই লকারটি খোলা যায়, আর এই 3টি চাবি আলাদা আলাদা করলে এই গোপন লকারটি খোলা যাবে। এটার পর আমরা দেখতে পাই যে আসলেই সেম লকারটি খুলে ফেলে, আর লকার থেকে সে কিছু তথ্য নিয়ে যায়। তথ্য বলতে এখানে হয়তো কিছু ক্যাসেট ছিল, ওই ক্যাসেটগুলো নিয়ে সে জুনিয়র অফিসারকে দিয়ে দেয়। তারপর জুনিয়র অফিসারকে আমরা দেখতে পাই যে কিনা গাড়ি করে কোথাও যাচ্ছিল। তখন তার ওই রাইফেলটির কথা মনে হয়, যার তথ্য সে এখনও পায়নি, যার কারণে সে সিনিয়র অফিসারকে কল করে বলে, স্যার ওই রাইফেলটির বিষয়ে কি আপনি কোনো কিছু জানেন? তখন ওই সিনিয়র অফিসারটির কোনো কিছু মনে না হলে সে বলে, আমি কিছুক্ষণের মধ্যে তোমাকে জানাচ্ছি। জুনিয়র অফিসার ডাইরেক্টরকে কল দেয়। এনআইএর ডাইরেক্টর তাকে বলে, তুমি ওই জায়গায় চলে আসো আর এখানে তুমি অপেক্ষা করো আমার জন্য, আমি আসছি ওই তথ্যগুলো নেওয়ার জন্য। এখানে জুনিয়র অফিসার যখন দাঁড়িয়েছিল একটি ট্রাক এসে তাকে অ্যাক্সিডেন্ট করে দেয়। আর তখন আমরা দেখতে পাই পার্ক চলে গিয়েছিল বেলার কাছে। সে বেলাকে গিয়ে বলে, আমার মিশন কমপ্লিট হয়ে গিয়েছে। তখনই আমরা দেখতে পাই সিনিয়র অফিসার পার্ককে কল করে বলে যে জুনিয়র অফিসারের ফোনে পাচ্ছি না আমি, আর সে যে রাইফেলের কথা বলেছিল বা বন্দুকের কথা বলেছিল ওই বন্দুকটি আমাদেরই এনআইএর ডাইরেক্টরের ছিল, আর অন্য কারো না। এখানে পার্ক বুঝে যায় যে এখানে হয়তো কোনো ঝামেলা আছে, যার কারণে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে জুনিয়র অফিসারকে খুঁজতে। সে চলে আসে ওই অ্যাক্সিডেন্টের জায়গায়। এখানে আসার পর সে অনেকটাই চমকে যায়, কারণ ব্যাগটা ছিল না, যে ব্যাগটার মধ্যে ডাইরেক্টরের বিরুদ্ধে প্রমাণ ছিল। পার্কের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, সে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। তখন সে তার স্নাইপার নেওয়ার জন্য আসে, আর জুনিয়র অফিসারের সাথে কাটানো মুহূর্তগুলো তাকে অনেক বেশি কষ্ট দেয়, কারণ তারা অনেক ভালো বন্ধু ছিল। এদিকে আমরা ডাইরেক্টরকে দেখতে পাই যে কিনা স্যামের সাথে কথা বলছিল। তোমার এজ এখনো অনেক বেশি কম, যার কারণে তুমি নির্বাচন সামলাতে পারবে না, তুমি আমাকে এই পদটি সামলানোর সুযোগ দাও, আমি এখন খুব ভালোভাবে এই পদটি সামলাতে পারবো। অন্যদিকে ডাইরেক্টরের বিরুদ্ধে যা প্রমাণ ছিল সব কিছু তারা জ্বালিয়ে দেয়। ডাইরেক্টর যখন ইয়াং ছিল সে অনেক কালো কাজ করেছিল, আর এর বিরুদ্ধের প্রমাণই ছিল এই ক্যাসেটে যা তারা জ্বালিয়েছে। পরদিন আমরা একটি অনুষ্ঠান দেখতে পাই যে কিনা ছিল মেমোরিয়াল অনুষ্ঠান। তখন আমরা দেখতে পাই যে পার্ক বন্দুক নিয়ে তাক করে দাঁড়িয়ে আছে, কখন ডাইরেক্টরকে মারবে। তখনই তাকে জেমস কল করে, কিন্তু পার্ক তার কল উঠায় না। লাস্ট পর্যন্ত সে কলটি উঠায় এবং তার সাথে কথা বলে। তখন স্যাম বলে, প্লিজ তুমি উল্টাপাল্টা কোনো কিছু করো না, যেহেতু জুনিয়র অফিসার জীবিত আছে এখনও, তার মানে তুমি অপেক্ষা করে দেখো জুনিয়র অফিসার তোমাকে কি বলে, আর ডাইরেক্টরকে এখন মারলে হয়তো সব কিছু সমাধান হয়ে যাবে, প্লিজ তুমি ভুল স্টেপ নিও না। যার কারণে পার্ক এখান থেকে সরে আসে। পার্ক চলে যায় জুনিয়র অফিসারের সাথে দেখা করতে। জুনিয়র অফিসারের এই অবস্থা দেখে পার্কের অনেক বেশি কষ্ট হয়, কারণ তারা ফ্রেন্ডের মতো ছিল। অন্যদিকে আবারও আমরা ওই ডিরেক্টরকে দেখতে পাই যে কিনা পার্কের সাথে দেখা করতে আসে। পার্ককে বলে যে তুমি আমার রাস্তা থেকে সরে যাও, তাহলে তুমি সুন্দরভাবে বাঁচতে পারবে। তখন পার্ক বলে, আপনি চিন্তা করেন আপনার জীবনের কি করবেন, আমি আপনার এমন অবস্থা তৈরি করব না আপনি বাঁচতে পারবেন না আপনি মরতে পারবেন, তখন আপনি মৃত্যুর জন্য কান্না করবেন কিন্তু মৃত্যু আপনার কাছে আসবে না। এদিকে আমরা ডিরেক্টরকে দেখতে পাই যে কিনা পার্কে দেখার পরই গুলির আদেশ দেওয়া হয়। এদিকে স্যাম বেলা পার্কের জন্য অপেক্ষা করছিল, কারণ পার্ক তাদের কাছে টাকা এবং বোর্ড কার্ভিং সব কিছু রেখে চলে গিয়েছিল। এখানে বেলা পার্কের জন্য অনেক কষ্ট পায়, সে মনে করে পার্ক আর আসবে না। পরদিন সকালেই দেখতে পাই যে পার্ক চলে এসেছিল। এদিকে আমরা দেখতে পাই স্যাম এবং ডাইরেক্টরের মধ্যে কথা হচ্ছিল। ডাইরেক্টর স্যামকে বলে যে তোমার ওয়াইফকে তুমি সব কিছু বিশ্বাস করে দিয়ে দিও না, কারণ তোমার ওয়াইফ আগে এনআইএ এজেন্ট ছিল। এটা শোনার পর স্যাম বিশ্বাস করে না, বলে আমার ওয়াইফ আমাকে অনেক বেশি ভালোবাসে, আপনার কথা আমি বিশ্বাস করি না। তখন ডিরেক্টর বলে, আমার কথা বিশ্বাস করার প্রয়োজন নেই, তুমি তোমার ওয়াইফকে টেস্ট করে দেখতে পারো। এখানে স্যাম এসে বলে যে
ডিরেক্টরের বিরুদ্ধে আমার কাছে সব প্রমাণ আছে, যা কিনা আমি পেন ড্রাইভে রেখে ফেলেছি। আর তুমি এক কাজ করো, দুপুরে কাল লাঞ্চ তুমি একাই করে নিও, কারণ আমার একটি মিটিং আছে, ওইটা আমাকে অ্যাটেন্ড করতে হবে। টিজা এখানে খুব ভালোভাবেই বুঝে যায় যে স্যাম এটা প্ল্যান করে এসেছে, যার কারণে টিজা বলে সমস্যা নেই, তুমি মিটিংয়ে চলে যাও, আমি একাই খাবারটা খেয়ে নেব। এখানে আমরা দেখতে পাই যে টিজা প্ল্যান করে ওই পেন ড্রাইভটা সে সরাবে না, কিন্তু সে ওই ডিরেক্টরের সাথে দেখা করে বলে যে আপনার বিরুদ্ধে স্যামের কাছে প্রমাণ আছে, ওই প্রমাণগুলো আমি আপনাকে দিতে পারি, তার বদলে আপনি একটি কাজ করতে হবে, আমাকে ও আমার ছেলেকে দেশ ছেড়ে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। ডিরেক্টর এখানে রাজি হয়ে যায়, বলে সমস্যা নেই, করে দিব। এখানে আমরা স্যামের একটি টিভি ইন্টারভিউ দেখতে পাই। এদিকে স্যামের হোস্ট পাল্টে গিয়েছিল। স্যামের হোস্ট উল্টাপাল্টা খাবার খাওয়ার জন্য তার পেটে একটু অসুখ হয়ে গিয়েছিল, যার কারণে সে অ্যাটেন্ড করতে পারেনি। তার পরিবর্তে অ্যাটেন্ড করবে জেমস। জেমস তাকে প্রশ্ন করবে। এখানে স্যামের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমরা দেখতে পাই যে পার্ক গিয়ে তার শরীরে একটি বোমা ফিট করে রাখে আর বলে আপনি যদি উল্টাপাল্টা কোনো কিছু কথা বলেন তাহলে রিমোট দিয়ে আমি আপনাকে শেষ করে দিব, তাহলে আপনি চিন্তা করে কথা বলিয়েন, আমি যা জানতে চাই তাই বলবেন। এদিকে আমরা দেখতে পাই যে তাদের ইন্টারভিউ শুরু হয়ে যায়। স্যাম ফার্স্টে জেমসকে বলে আমি আপনার অনেক বড় ফ্যান, কিন্তু জেমস বলে যে আপনি আমার অনেক বড় ফ্রেন্ড, তাই আপনি আমাকে 2 বার মারানোর চেষ্টা করেছেন। এটা শোনার পর স্যাম বলে যে না, আমি এটা কখনোই করিনি। তখন আমরা দেখতে পাই যে সে ওই কংগ্রেসম্যানের পেনটি বের করে দেখায়, যার মধ্যে ছিল জেমসকে মারার রেকর্ডার। এখানে বলা হয়েছিল জেমসকে যদি মারতে পারে তাহলে তাদেরকে অনেক টাকা দেওয়া হবে। অন্যদিকে আমরা ডিরেক্টরকে দেখতে পাই, যে কিনা টিভি নিউজে এইসব কিছু দেখছিল। তখনই তার ফোনে একটি ফোন আসে। যখনই সে ফোনটা রিসিভ করে তখন পার্ক বলে যে আপনি পালানোর চেষ্টা করেন না, আপনি প্লিজ আপনার টেবিলের নিচটা চেক করেন। এটা চেক করার পর সে অনেক বেশি শক খেয়ে যায়। তখন পার্ক বলে ফোনটাও কাটবেন না, ফোন কাটলে আপনার বোম ব্লাস্ট হয়ে মারা যাবেন। এখানে আমরা দেখতে পাই সে SMS করার চেষ্টা করে তার লোকদেরকে। জেমস বলে আপনি নাকি NIA এজেন্টের সাথে মিলে আছেন। তখন স্যাম বলে না, এটা মিথ্যা কথা। এখানে সে ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেয়। জেমস আবারও প্রশ্ন করলে সে উল্টে পাল্টে উত্তর দেয়। তখন আমরা দেখতে পাই পার্ক তাকে রিমোটটি দেখায় আর বলে যা বলছে সঠিক উত্তর দেন, না হলে এখানেই আপনি মারা যাবেন। তখন স্যাম বলে আপনি যা বলেছেন সব সত্য, কিন্তু আমি নিজের ইচ্ছায় কোনো কিছুই করিনি, আমি করতে বাধ্য হয়েছি, আমাকে NIA অফিসার করতে বাধ্য করেছে। স্যাম বলে ডিরেক্টরের বিরুদ্ধে আমার কাছে অনেক প্রমাণ আছে। ডিরেক্টর পার্ককে বলে যে ওকে সাথে সাথেই বোম ব্লাস্ট করে মেরে দাও, তার জন্য আমি তোমাকে অনেক পরিমাণ টাকা দেব। এখানে আমরা দেখতে পাই যে ডিরেক্টর জানতো না সব কিছু রেকর্ড হচ্ছিল। তখন এখানে পুলিশ চলে আসে ডিরেক্টরকে ধরার জন্য, আর তারা ডিরেক্টরকে ধরে নিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই স্যামের শো শেষ হওয়ার পরপরই স্যামকে ধরে নিয়ে যায় পুলিশ। এদিকে জুনিয়র অফিসারেরও জ্ঞান ফিরে যায়। বেলা পার্ককে অনেক প্রশ্ন করে। এখানে বলে যে তুমি কি আমাকে সত্যি ভালোবাসো নাকি শুধুমাত্র অ্যাক্টিং করছিলে। এখানে পার্ক বেলাকে জড়িয়ে ধরে বুঝিয়ে দেয় যে সে তাকে সত্যি ভালোবাসতো। অন্যদিকে আমরা ইন্টারোগেশন রুমে দেখতে পাই স্যাম ডিরেক্টরের দোষ দিচ্ছে আর ডিরেক্টর স্যামের দোষ দিচ্ছে। তাদের মধ্যে অনেকক্ষণ তর্কাতর্কি হয়। অন্যদিকে ব্যাটম্যান এবং কংগ্রেসম্যানকে আমরা একসাথে দেখতে পাই। ব্যাটম্যান তার শাস্তি ভোগ করার জন্য এসেছিল। পার্ক এখানে তাকে আশ্বস্ত করে পার্ক আর বেলা মিলে তার ওয়াইফ এবং বাচ্চার দেখাশোনা করবে। ব্যাটম্যানের বাচ্চাটা অসুস্থ ছিল, তারা তাকে ট্রিটমেন্ট করার দায়িত্ব নিয়ে নেয়। পার্ক বলে তুমি চিন্তা করো না, তোমার বাচ্চার চিকিৎসা আমি আমার টাকায় করাবো। অন্যদিকে আমরা টিজাকে দেখতে পাই, যে কিনা তার সব শেয়ার স্যামের নামে করে দিয়েছিল এবং সে স্যামকে তালাক দেওয়ার জন্য চলে যায়। অন্যদিকে সিনিয়র অফিসারকে প্রমোশন দেওয়া হয় আর জুনিয়র অফিসারকে সম্মানী দেওয়া হয়। এদিকে আমরা দেখতে পাই যে পার্ক 2 মাসের ছুটিতে ছিল। পার্ক তার সময়গুলো বেলা এবং জেমসের ফ্যামিলির সাথে কাটায়। এখানে তারা অনেক দুষ্টামি করে। জেমসের সাথে থাকা লোকজন বলে যে তুমি যখন কাজে ছিলে তখনই ভালো ছিলে, তুমি আমাদের সাথে অনেক বেশি ফ্রেন্ডলি হয়ে যাও, যার কারণে আমরা আনইজি ফিল করি। বেলার বাবা তার বিয়ের দিন তারিখ ঠিক করে। এদিকে আমরা স্যাম এবং টিজাকে দেখতে পাই। স্যাম তাকে তালাক দিতে চায় না, তারপরেও দিতে বাধ্য হয়, যার কারণে সে কান্না করে। তাকে কান্না করে দেখে টিজাও অনেক কষ্ট পায়, যার কারণে সে ডাইভোর্স পেপারটি ছিঁড়ে ফেলে দেয়। এদিকে আমরা দেখতে পাই যে পার্ক দ্বিতীয় মিশনের জন্য যেতে হবে, তার ছুটি শেষ হয়ে গিয়েছে। সে এখানে বেলার কাছ থেকে বিদায় নিতে চায়। তখন বেলা তার কাছে ওই কয়েন দিয়ে বলে যে তুমি সবসময় এই কয়েনটি তোমার সাথে রাখবে, যাতে আমি জানতে পারি তুমি কোথায় আছো, আর তোমাকে আমি অনেক বেশি মিস করব। বেলা খুব ভালোভাবেই জানতো যে পার্কের মিশনে যাওয়া অনেক জরুরি, যার কারণে সে তাকে মানা করে না, বলে তুমি যেখানেই থাকো সুস্থ থাকো ভালো থাকো। এখানে আমরা দেখতে পাই যে পার্ক মিশনের জন্য চলে গিয়েছে। এদিকে তারা
তারা নিজেদের মতো বাঁচার চেষ্টা করছে। জেমস তাকে অনেক বেশি মিস করত। জেমসের মুভির জন্য একটি অফার আসে তার কাছে। বোর্ড কার্ভিং দেখে ডিরেক্টর বলে, আমার একজন ফ্রেন্ডের এইসবের অনেক শখ আছে, সে কিনতে চায়। তখন এখানে জেমস বলে যে এগুলো আমি বিক্রি করতে পারবো না, এইগুলো আমার ফ্যামিলির একটি অংশ, এগুলো আমি কখনোই বিক্রি করতে চাই না। আপনারা আমার মুভির বিষয়ে কথা বলতে এসেছেন, আমি খুশি হব যদি আপনারা মুভি পর্যন্তই থাকেন আর অন্য বিষয়ে কথা না বলেন। জুনিয়র অফিসার বেলাকে বলে, তুমি চিন্তা করো না, কিছুদিনের মধ্যেই পার্ক ফিরে আসবে, কারণ তার মিশন অনেক ছোট। সে একটি হোয়াইট মিশনে গেছে, যার কারণে তার কোনো প্রবলেম হবে না আশা করা যায়। এখানে আমরা দেখতে পাই যে পার্কের মিশন শেষ হয়ে গিয়েছে, সে বেলার সাথে দেখা করার জন্য আসছে, তার ছুটি 2 মাসের। এখানে আমরা দেখতে পাই বেলাও বুঝে যায় যে তার কাছে আসছে পার্ক, আর এই হ্যাপি এন্ডিংয়ের মধ্যে দিয়ে এই মুভিটি শেষ করে দেওয়া হয়। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।